দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচন ও প্রাসঙ্গিকতা। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আতাউর রহমান, শিক্ষাবিদ, গবেষক ও কলম লেখক প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে লেট এডিশনে। প্রথমে ডক্টর আতাউর, আজকে 3 সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে বলে দাবি করলেন প্রধান নির্বাচন কর্মকর্তা। আপনি কি মনে করেন, কি দেখলেন আপনি? আপনাকে ধন্যবাদ। প্রথমেই এত স্ট্রেট প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন, বাট আমি ওনার সম্বন্ধে কমেন্ট করার আগে একটা আমার মনে যেটা আসছে ওটা একটু আপনাকে বলি। আমি এই আরবান গভর্নেন্সের উপরে কিছুদিন রিসার্চ করি এবং ব্র্যাক একটা ইউনিভার্সিটির পাবলিকেশনেও ছিলাম। তো ঢাকা সিটি বিশেষ করে আমরা বলছি যে এ সিটি উইদাউট সিটিজেন্স, এমন একটা নগর কিন্তু নাগরিক নাই। ইটস এ ফ্লোটিং সিটি। কারণ হলো কি জানেন, এই যে লোক আসছে এই শহরে, এবং আজকে আমরা দেখছি যে এই 36-37 লক্ষ ভোটের ব্যবস্থা হয়েছে, অথচ এখানে 1.5 কোটি 2 কোটি লোক। তো সুতরাং ইটস এ ফ্লোটিং সিটি, এবং সত্যিকারভাবে যে নাগরিকতা, যে কনসেপ্ট অফ সিটিজেনশিপ, ওটা কিন্তু এই ঢাকা সিটির নাগরিক কনসেপ্টে গড়ে ওঠে নেই। এটা একটা আমার প্রথম কথা। ফলে হয়েছে কি, কারা যে ভোট দিল, কিভাবে কি করলো, অ্যাজ আই ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন, আমি যখন দেখছিলাম তখন মনে হচ্ছে হু আর দ্য ভোটার্স, ওটার দিকে বেশি। উই নো, আমরা জানি যে কারা দাঁড়াইছে, কারা মেয়রের প্রার্থী হয়েছে, কারা হয়তো ওটা জানি, কিন্তু কারা যে ভোট দিবে এটা কিন্তু ক্লিয়ার ছিল না। সুতরাং এটা একটা আমার মনে হয় যে এই নির্বাচনের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা যেটা আপনি বললেন, যে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা যে আম্পায়ার, যেমন আমি যদি মনে করি যে ভারত বাংলাদেশ যেদিন ক্রিকেট খেলা হলো, আমার মনে, সাধারণ মানুষের মনে এটা আসছে যে আম্পায়ারটা যদি ওই 2টা ভুল না ধরতো, 2টা যদি জায়গায় ফল্ট না করতো, তাহলে কিন্তু খেলার টার্ন হয়ে যেত, অন্যদিকে হয়ে যেত। এবং সাধারণ মানুষের ক্ষোভ এটা যে আমরা ভারতের কাছে হারলাম, কিন্তু এইভাবে ফাউল ধরলো কেন, এভাবে আম্পায়ারগিরি করলো কেন? সুতরাং আমি নির্বাচন কমিশনকে দেখি, হ্যাঁ ওনারা অনেক কাজ করছে এবং একটা টেক্সট বুক টাইপ অফ কথাবার্তা বলছে যে আমরা এই করেছি এইগুলো ডিপ্লয় করছি, কিন্তু ইন দ্য এন্ড তাদের যে দায়িত্ববোধ, এটি কিন্তু মানুষের কাছে প্রমাণিত হয়নি। যেমন দেখেন, ওনারা বললেন সব সুষ্ঠুভাবে হয়েছে, কোথায়? আমরা তো দেখলাম, যদি মিডিয়ার এক্সেস কম ছিল এবার, তারপরেও যা দেখলাম, মিডিয়া তো 400 গজের একটা ছিল, পরে আসবো, হ্যাঁ যাই হোক, একটা তবুও এবার লেস এক্সেস আমার কাছে মনে হয়েছে, যে লাইভ দেখানো যাবে না বা তারপরেও আমরা যা দেখলাম, তাতে আমার কাছে মনে হলো যে অনিয়ম অনেক জায়গায় হয়েছে, ভোট কেন্দ্র নিয়ে ক্যাপচার করা হয়েছে এবং কারচুপি করা হয়েছে, এগুলো হয়েছে। এটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়েছে, আমি বলবো না যে মেজরিটি জায়গায় হয়েছে, এত কেন্দ্র হয়ে গেছে। তারপরেও কিন্তু উনি যে বললেন যে সুষ্ঠুভাবে হয়েছে, সবাইকে মেনে নেওয়া, এইটা ডাউটফুল। উনার আম্পায়ারগিরি, বিশেষ করে নির্বাচন কমিশন, আমার কাছে মনে হয় না যে হি ইজ লাইক সেই আইসিসি ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই। সুতরাং আমার কাছে এটা মনে হয়েছে। এখন রেজাল্ট হয়তো যাই হোক, কেননা আমি মনে করি যে রেজাল্টের দিকে ব্যক্তিগতভাবে মেয়র পার্টিকুলারলি সবই যোগ্য প্রার্থী ছিল। সেখানে মিস্টার আনিসুল হক হোক আর তাবিদ আওয়াল হোক, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটা সুষ্ঠুভাবে হয়েছে কিনা। আমি মনে করি এটা সুষ্ঠুভাবে হয়নি। ডক্টর সলিমুল্লাহ খান, কেমন দেখলেন নির্বাচনটা সারাদিন? খুব যে দেখেছি বলা যাবে না, শুনছি বেশি দেখার চাইতে। অর্থাৎ স্যার যেভাবে বললেন, এটার উপরে তার কথা হয় না যে আনিসুল হক অথবা তাবিদ আওয়ালের মধ্যে বেশি পার্থক্য নেই, এই কথাটা সঠিক।
অর্থাৎ উভয়ই উচ্চ শ্রেণীর মানুষ। এখানে যে সাধারণ মানুষের অ্যাক্সেস হচ্ছে শুধু ভোট দেওয়ার জন্যে অথবা কামানের খোরাক হওয়ার জন্যে, সেটা ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে বর্তমান নির্বাচনটা হয়েছে একটা বিশেষ অবস্থায়। আমাদের সবসময় দেখতে হবে পৃথিবীতে আদর্শ অবস্থা যেমন নেই, আদর্শ নির্বাচন বলেও কিছু নেই। আমরা শুধু কম অনাদর্শ কতটুকু হয় সেটাই দেখি। তো এখন গত বছর 14 সনের 5ই জানুয়ারি যে নির্বাচন, সেটা নিয়ে দেশে যে একটি অশান্তি, মানসিক অশান্তি ছিল, সেইটার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনকে দেখতে হবে। আমরা সকলেই খুশি হয়েছিলাম যে 92 দিন অসহযোগ কিন্তু সহিংস অসহযোগ আন্দোলনের পর বিএনপি নির্বাচনে এসছে। এবং বিএনপি যেটা সিদ্ধান্ত দিয়েছে, আমরা মনে করছিলাম, কেউ কেউ বলছিল, আপনারাও জানেন, যে বোধহয় তলে তলে একটা সরকারের সাথে বোঝাপড়া হয়েছে। অর্থাৎ বিএনপিও একটা বহির্গমনের পথ পেল, সরকারও তাদেরকে অন্তর্গমন করার জন্য পথ দিলেন। তো ধরেন 3টা সিটি নির্বাচনের মধ্যে হতে পারে যেটা কি 2টাতে বিএনপি জিতলো, একটাতে সরকার জিতলো, এরকম ভাগাভাগি হতে পারছে। এখন আমরা জানি না কী হবে ফলাফল। আমি বলছি যেমন ধরেন কাউন্সিলরদের মধ্যে হয়তো এমন হতে পারে 17-60 জন বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়ে যেতেও পারেন। যা হোক, কিন্তু ঘটনা তা হয়নি, অর্থাৎ আদর্শ নির্বাচন হয়নি। একজন বিদেশি রাষ্ট্রদূতের ফেসবুক স্ট্যাটাসের একটা বাক্য দেখা প্রচার হয়েছে আপনাদেরই মতো কোনো ভ্রাতৃপ্রতিম টেলিভিশন চ্যানেলে, বলছে যে কোনো মূল্যে জেতা মানে হচ্ছে পরাজিত হওয়া। অর্থাৎ টু উইন বাই এনি মিনস নেসেসারি ইজ টু লুজ ইট। এটা মার্কিন অ্যাম্বাসেডর, হ্যাঁ হতে পারে, আমি দেখলাম কার দেখি নাই। হ্যাঁ, মার্কিন অ্যাম্বাসেডর মাঝে মাঝে সঠিক কথা বলেন, একটা মরাগরিও দিনে 2বার সঠিক সময় দেয়। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন বলে কথাটা ভুল এমন অনুমান করার কোনো কারণ নেই, তাই না? অর্থাৎ কথা হচ্ছে কি, এখন প্রশ্ন হচ্ছে কি, শাসক দল কি যে কোনো মূল্যে জিততে চেয়েছেন? শাসক দল যে ক্যান্ডিডেট দিয়েছেন আমি একমত যে সেগুলিও ভালো ক্যান্ডিডেট। এইখানে 2 কারণে ভোট হয়, একটা হলো ক্যান্ডিডেটের জন্য হয়, আর একটা হচ্ছে কি দলের জন্য হয়। এটা আনিসুল হক নিজেও বলেছেন, শুনেছি। আনিসুল হকের একটা জনপ্রিয়তা ব্যক্তি হিসেবে ছিল, কিন্তু সেটা কতজনের মধ্যে, আর্টিস্টদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে। এমনকি এইবারের নির্বাচনের সময় মজা হলো কি জানেন, এটা ছিল ঝাড়ুর নির্বাচন। সকলে নির্বাচনের সময় শহর পরিষ্কার করতে লেগে গেছে, নিজেদের দিল পরিষ্কার না করে শহর পরিষ্কার করছে। এটা মাহিবি চৌধুরীকে মানায় ভালো, অনেকটা সিনেমার হিরোর মতো। বেচারা মার্কে সেদিন রাতে খুব খারাপ লাগলো, কিন্তু হাতের ঝাড়ুটা খুব ভালো ঘোরাতে জানে, ওর মোটর ফাংশন খুব ভালো। কিন্তু মন যাই হোক না কেন, হাতের একটা মোটর ফাংশন আছে। তো বলে কবিতা লিখতে হয় শুধু আইডিয়া দিয়ে নয়, ভাব দিয়ে কবিতা লেখে না লোকে, কবিতা লিখতে হয় শব্দ দিয়ে। যুদ্ধ করে লোকে আইডিয়া বা স্ট্র্যাটেজি দিয়ে নয়, মোটর ফাংশনও লাগবে। সেইটা ভালো করেছে, কিন্তু শহরের মূল সমস্যা অ্যাড্রেস করার জন্য এরা কেউই, কোনো পার্টির এই ইশতেহার ভালো নয়। তো যা হোক, নির্বাচন যেভাবে হয়েছে, আমাদের প্রক্রিয়া হচ্ছে, আমি স্যারের সাথে একমত, প্রক্রিয়াটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, প্রক্রিয়াটা আপনার মুখে একটা বিটার টেস্ট রেখে যাবে। অর্থাৎ যারা জয়ী হয়েছে তারাও জয়ের ফলটা ঠিক ভোগ করে আনন্দ পাবে না। মনে হয় কি আপনার বাড়া ভাতে ছাই বলে না, সেরকম এমনিতে হয়তো প্রতিদ্বন্দ্বিতাতেই জেগে যেত। আমি চট্টগ্রাম সম্পর্কে যতটুকু খবর জানি, মঞ্জুর আলম সাহেবের গত 7 বছরের অসাফল্যের ফলে তার বিরুদ্ধে একটা কলা গাছ দিলেও জিতবে এমন করা হচ্ছিল। আর আজম নাসির হচ্ছে পুরনো ছাত্রনেতা, এবং তার সুখ্যাতি কুখ্যাতি বলেন সেটা প্রবল আছে। অর্থাৎ 2 দিকেই আর কি, মানে তার, আপনারা যেটাকে বলেন তার পেশি শক্তি, সেটাও আছে, সম্ভবত অর্থশক্তিও আছে, এবং তার পিছনে যখন প্রধানমন্ত্রীর সমর্থনও আছে, হয়তো হয়ে যেত। কিন্তু শেষ মতো আমার এই নির্বাচনের সবচেয়ে নাটকের দিক লেগেছে কি জানেন, বিএনপি এটা বর্জন যখন করেছেন তখন না করে পরে করতে পারত। প্রতিবাদের যে আইনসঙ্গত পদ্ধতি আছে সেগুলি করা হচ্ছিল, মনে হচ্ছে সেগুলি না করে বিএনপি যেটা করেছে, অনেকে বলছেন এটা প্রিস্ক্রিপ্টেড, অর্থাৎ চিত্রনাট্য আগেই লেখা ছিল। এইটাও কিন্তু নির্বাচন প্রক্রিয়ার আরেকটি কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সরকারের দিক থেকে যে ব্যাপক প্রস্তুতি ছিল, জিততে হবে বাই এনি মিনস নেসেসারি, ম্যালকম এক্সের কথার মতো মনে পড়ে, বাই হুক অর বাই ক্রুক। সেইটা যদি সরকারের এই প্রস্তুতির তুলনায় বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছিল, আমি মনে করি যুদ্ধনীতি হিসেবে, সেটা বেগম জিয়ার সর্বশেষ সম্মেলনে প্রকাশ করে তিনি জোয়ার আশা করছিলেন, গণ জোয়ারে সব ভেসে যাবে। কিন্তু মনে করতে হবে জোয়ারও আসে নদী অনুসারেই, চন্দ্রের আকর্ষণে জোয়ার আসে না, আপনার নদীর খাত অনুসারে আসে। এখন পানিবদ্ধতাও দেখা দিতে পারে, এবং বিএনপি মনে হয় পানিবদ্ধতার মধ্যে কিছুটা আটকে গেছে। অনেক ফলাফল তাদের পক্ষে যেতে পারত, কিন্তু শেষ মুহূর্তের মধ্যে টিকে থাকলেও এটা তো ক্লোজ কল। অন্তত ঢাকা উত্তর সিটি নির্বাচনটা খুব ক্লোজ কল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। টিকে থাকলে হতেও পারতো। তাহলে একটা প্রশ্নটা হচ্ছে কঠোর প্রশ্ন, এটা জবাব মানে রাষ্ট্রবিজ্ঞানীরা দিতে পারবেন, যে বিএনপিকে এক দল না তার ভিতরে অনেক দল আছে।
সব দলকে এক পথে চলেছে, রশিকে সব একদিকে টেনা হয়েছে না কেউ অন্যদিকে টেনেছে, যার ফলে এই মুহূর্তে আমি তো মঞ্জুর আলমের চেহারা দেখে মনে করলাম উনি ঠিক প্রত্যাহার বর্জন করতে চাচ্ছিলেন না। মনে হচ্ছে যেন তার উপরে একটা চাপ আছে করার জন্য, যে বিষয়ে তিনিও মনস্থির করতে পারছে না। ফিল্ডে সরকার তাকে সহায়তা করেছে, অর্থাৎ একটা যুক্তি দিয়েছে যে কোনো কোনো জায়গায় আমাদের লোককে যেতেই দেওয়া হয়নি। আমি মূল অভিযোগ হিসেবে যেটা দেখলাম বর্তমান নির্বাচন অনিয়মের মধ্যে প্রধান অনিয়মটা কি, পোলিং এজেন্টের যেতে দেওয়া হয়েছে কিনা। কেন আসবো এই প্রসঙ্গে একটু। না, সুনিমুল্লাহ ভাই যেটা বললেন যে পুলিং এজেন্ট যেতে পারেনি, এটা কিন্তু বড় অভিযোগ। এখন পুলিং এজেন্ট আমি সকালবেলা চ্যানেল আই দেখছিলাম, আপনার শারমিন মোর্শেদ যে আপনার ব্রতির যে এক্সিকিউটিভ ডিরেক্টর, তার একটা ইয়ে ছিল যে তারা একটা পর্যবেক্ষণ করেছেন, পর্যবেক্ষণের পরে এই সময় কমেন্ট করেছেন যে অনেক সেন্টারে তারা পুলিং এজেন্ট দেখতে পান নাই। এখন প্রশ্ন হচ্ছে কিছু কিছু জায়গায় তারা দেখতে পাচ্ছেন। তা এখন জিজ্ঞেস করা হলো যে তারা তাদের অভিমতটা দিচ্ছিল এইভাবে যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কি কমফোর্টেবল আছেন কিনা, তো বলে যে না আমরা তো চলে যাওয়ার চিন্তা করছি। কেন চলে যাবেন? ভাল লাগে না। পুলিং এজেন্টদের বক্তব্য এটা শারমিন মোর্শেদ সকালে আমি শুনছিলাম। তো কেন ভাল লাগে না সেটার আর উত্তর নাই। তো যাই হোক, এখন এই কেন ভাল লাগে না সেটা হয়তো দুইটা কারণ হতে পারে। প্রথমত হয়তো আপনি জোর করে বের করার একটা প্রেশার থাকতে পারে, দ্বিতীয়ত আপনার পার্টি তাকে ব্যাক করাচ্ছে কিনা। তা আমার কাছে মনে হয় দুইটাই প্রবলেম আছে। যে এখন জোরাজুরি যে হয় না এটাও বলা যায় না, যে একটা প্রেশার ছিল না যে বের করে দেওয়া বা তাদের মানে তাদের পেজটা না রাখে, এরকম একটা চাপ থাকতেও পারে। আবার প্লাস হলো যে বেলা 10:30টায় চট্টগ্রাম, বেলা 12:30টায় ঢাকা, এই দুইটার সময়ের মধ্যে কিন্তু দুইটা নির্বাচন থেকে বিএনপি তাদের সরে গেল। তো এত আর্লি সরে যাওয়াটা কিন্তু আপনি অনেকটা মনে হয় যে আপনি যদি মাঠ থেকে সরে যান তো কী এফেক্টটা হয়। তাহলে যদি আপনি এনভায়রনমেন্টে কিন্তু চলে যাচ্ছে আপনার একটা একেবারে একচ্ছত্র কিন্তু ফিল্ডটার সুযোগ করে দেওয়া হলো। এখন আমি যেটা মনে করি যে আপনি ডক্টর শামসুল হুদা আজকে একটু আগে শুনছিলাম যমুনা টিভিতে, উনি বলছিলেন যে আগে সিসি যে উনি বলছিলেন যে হয়তো যেরকম টার্ন ওভার ছিল ভোটের এটা যদি একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করতো, বিএনপি যদি মাঠে থাকতো তাহলে তারা জিততেও পারতো, এরকম একটা কমেন্ট করেছে। তো যাই হোক, সেগুলি তো এখন তো সেই সুযোগটা নাই। আপনি 12টার পরে 12:30টার মধ্যে দুইটা ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি দিকে আপনি সরে যাওয়া দুইজন ক্যান্ডিডেটকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরে যাওয়া গেল তারপর নির্বাচনটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে যে এখন পাবলিক যদি পারসেপশন দেখেন যে পাবলিক এখন বলছে যে এই যে 93 দিনের আন্দোলন, আমরা কি সেই সহিংস রাজনীতির দিকে যাব না সামনের দিনগুলো আমাদের ভালো যাবে, এই প্রশ্ন কিন্তু আজকে দেখবেন ঘুরে ফিরে যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন, নির্বাচন যাই হোক, কে আওয়ামী লীগ জিতলো না বিএনপির প্রার্থী জিতলো, এর চেয়ে বড় বিষয় যে মানুষের ভিতরে এখন সংখ্যাটা হয়ে যাচ্ছে যে আগামী দিনগুলো রাজনীতিটা কী হবে, সেটাই হলো বড় বিষয়। এখন কিন্তু মানুষ ঠিকই আপনি দেখেন সাধারণ মানুষের সাথে কথা বলেন যে এভরিওয়ান একেতে বল যে কালকে হরতাল আছে কিনা। আজকে কিন্তু অলরেডি বাজারে গুজব 2 দিনে হরতাল আসছে, যদিও এখন পর্যন্ত বিএনপি মানে অ্যানাউন্স করে নাই, কারণ নির্বাচনটা অফিসিয়ালি এখনো কোনো মানে অ্যানাউন্সমেন্ট হয় নাই। কিন্তু পত্রপত্রিকায় মিডিয়াতে এটা আলোচিত হচ্ছে যে সাধারণ মানুষের ভিতরে আলোচিত হচ্ছে যে 2 দিনে হরতাল আসছে, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার হরতাল আসবে। এর পরবর্তীতে কী হবে, কীভাবে এই প্রোগ্রামগুলো হবে, সেগুলো নিয়ে শঙ্কার বিষয়টা। এখন জিনিসটা হচ্ছে আমার মতে আমি যেটা মনে করি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকা প্রয়োজন ছিল বিএনপির। ডক্টর আতাউর কাশিম হুমায়ুন বললেন যে পোলিং এজেন্ট একটা ফ্যাক্টর ছিল, থাকাটা পোলিং ইস্যুটা একটা ইস্যু হয়ে দাঁড়ালো এই নির্বাচনে। নির্বাচন কমিশন শক্তিশালী করা এবং আইডি দিয়ে আর একটু আধুনিক পদ্ধতিতে ভোট প্রদান করার কথা চিন্তা করা যায় কি, মানে এই এক্সপিরিয়েন্সে? না, দেখেন, ইনোভেশন, বিশেষ করে ইলেকট্রাল ইনোভেশন এখন পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে। আপনি যেগুলো বললেন সবই করা যায়, কিন্তু প্রিরিকুইজিট যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে পার্টি স্ট্রাকচার, আমরা যেটা বলি পার্টি আর কি, গণতন্ত্র যেরকম একটা ডেমোক্রেসি সেরকম পার্টি আর কি বাংলাদেশে যেটা চলছে, এই যে দুটো বিভক্তি, এটা এমন করে সব ভালো কিছুকে নষ্ট করে দিচ্ছে। আমাদের যে অর্জন রাজনৈতিক ক্ষেত্রে, যে কালচার, যেমন এখন হয়েছে ভিকটিমকে, যে নির্বাচনী কালচারটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আমি নির্বাচন, আমি এবং প্রফেসর হারুন মারা গেছেন আমাদের কলিগ, উনি পিএইচডি করেছিলেন সেফোলজি অফ ইলেকশন, বিগ বুক, শামসুল হুদা হারুন আপনি পড়ছেন।
উনি অনেক দিন স্টাডি করছেন। তো হোয়েন আই রিভিউড দ্যাট বুক, আমার মনে আছে যে আমরা যদি ওই ধারাবাহিকতায় দেখি যে নির্বাচনী কালচারটা, প্র্যাকটিসগুলো, তারপর হচ্ছে মানুষের ভোটার অ্যাট্রাকশনগুলো কিভাবে হচ্ছে, অনেক দিন স্টাডি। এত খারাপ কালচার এই যে আমরা কয় বছর ধরে দেখছি, কিছু গণতান্ত্রিক অন্তত 10টা বছর দেখছি যে কেউই নির্বাচনের রেজাল্টকে মেনে নিতে পারছে না। যেটা বলছে যে নির্বাচনের জয়টা কোথায়, যখন আমার প্রতিপক্ষ বলবে যে কংগ্রেচুলেশন, রাইট। যখন বলবে যে আই কনসিড দ্য ডিফিট, ইউ আর বেটার দেন মি, ইউ সি, আপনি আমার চেয়ে ভালো, জনগণ আপকে চেয়েছে। যদি বলে না, ছলে বলে কৌশলে উনি নিয়ে গেছে, এর চেয়ে খারাপ প্রতিনিধিত্ব আর হতে পারে না, তাই তো? Right. তো সুতরাং আমরা এই যে নির্বাচনী কালচারটা হারাচ্ছি, এর কারণ কি? এটা যদি আমরা দেখি, একটা হচ্ছে পার্টি নিজেদের মধ্যে তো গণতন্ত্র নেই সেভাবে, আবার গুড প্র্যাকটিসেস তো নেই। এই যে আজকে দেখলাম যে প্রত্যেকটা ইয়াঙ্গার পিপুল, যেগুলো আমাদের ভবিষ্যৎ, তারা যেভাবে মারামারি করলো কয়েকটা নির্বাচনী এলাকায়, আমার খুব খারাপ লাগছে যে এটা কি? তাহলে কোনো ভদ্রলোক কি ভোট দিতে যাবে না? আমরা তো যেতে পারবো না। আমার তো ওই ওল্ড ঢাকায়, ওইখানে কেমনে যাব, ওই চিন্তা করেই আমরা যাইনি। কারণ দেখলাম যে রানিং, মানে এই লাঠি নিয়ে এটা নিয়ে, আপনি দেখছেন কিনা আমি জানি না, ইউসি, তারপরে যেভাবে চিল্লাচিল্লি করছে, এবং পুলিশ, এই যে অ্যামাসিং অফ 100,000 পুলিশ, বাট কুড দে রিয়েলি প্রিভেন্ট ইট? তারা তো কিছুই প্রিভেন্ট করতে পারলো না। আমি দেখলাম পুলিশরা শেষে মারামারির জন্য কিছু ওই যে তাদের সেই ট্রেডিশনাল, ওটার নাম কি, যে গুলি করলো, গুলি মানে আর কি ওই গুলি না, রাবার বুলেট না, রাবার বুলেট না, আমি বলছি যে ওই যে স্মোক দিল আর কি, টিয়ার গ্যাস দিল। তো সুতরাং জাস্ট সি, তাহলে তো তারা তো থামাইতে পারলো না, কারণ, এবং এগুলো হলো কাউন্সিলরদের জন্য, আমি বলছি না মেয়র না। এই নির্বাচনটাকে আরো নষ্ট হয়েছে। মেয়র নির্বাচনটা যদি শুধু এককভাবে করতো তাহলে কিন্তু এটা ফোকাসড হইতো, কাউন্সিলরগুলো করে আরো নষ্ট হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। আরেকটা যেটা ভবিষ্যতের জন্য চিন্তা করি, যে বাংলাদেশের গণতন্ত্রায়ন তো আমরা চাচ্ছি, যদি আমরা গণতন্ত্রায়ন এখানেই শেষ হয়ে যায় তাহলে তো হয়েই গেল, মোস্ট লাইকলি কেস যে আমরা অচিরেই আর গণতন্ত্র দেখছি না। সুতরাং যদি গণতন্ত্রের পথে আগামী দিনে আমরা যেতে চাই, তাহলে নির্বাচনী কালচারটাকে ঠিক করতে হবে। এটা শুধু একক গভর্নমেন্টের হাতে না, একক নির্বাচন কমিশনের হাতে না, এখানে স্টেক হোল্ডার অনেক, ইভেন আমেরিকাও কিন্তু সবাই যদি কোঅপারেশন না করে তাহলে কিন্তু নির্বাচন, ইভেন কমিউনিটি হ্যাজ টু বি। ওই জন্য আমি বলছিলাম যে উই হ্যাভ টু গ্রো অলসো এ সিটিজেনশিপ, নাগরিকত্ব কনসেপ্টটাও, কমিউনিটি কনসেপ্টটা, অ্যান্ড কমিউনিটি যদি মারামারি হয়, ওই অঞ্চলে যতই আপনি পুলিশ দেন ওরা ঠিকই মারামারি করবে, ওরা ভয় পাবে না। কিন্তু আমেরিকাতে তো আপনার ফ্লোরিডা আমার ইলেকশন হয়েছে, আমেরিকা এই মুহূর্তে যা হচ্ছে, বাল্টিমোরে জরুরি অবস্থা জারি করেছে, আপনারা জানেন, সেখানে পুলিশ কাস্টডিতে একজন ব্ল্যাক অ্যাক্টিভিস্ট যুবক মারা গেছে। এর আগে মিজোরিতে হয়েছে, আমেরিকা হচ্ছে। আমেরিকা পারহ্যাপস ইজ দ্য মোস্ট রেসিস্ট সিভিল সোসাইটি পৃথিবীর মধ্যে, এটা আমরা চোখে দেখি না। আমাদের সমাজ তার তুলনায় অন্যদিকে আমরা পিছিয়ে আছি। স্যার যেটা বললেন, আমাদের সিটিজেন নেই, আমাদের ইংরেজিতে আর একটা শব্দ আছে, এটা বলে ডেনিজেন। আমরা হলাম সে ডেনিজেন, অর্থাৎ হাফ সিটিজেন, আমরা হাফ মানুষ, ভোট দিতে পারছি না, এটা তো ঠিক আছে। এই ডেনিজেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার ভোটাধিকার নেই, প্রাচীন গ্রিসে যেমন ছিল, বিদেশিদের ভোটাধিকার থাকে না, আমরা স্বদেশেই পরবাসী বলতে গেলে। হয়তো দাস নই, অতটা কঠোর বলবো না, মার্কিন দেশে কিন্তু দাসপ্রথা নাই বটে, কিন্তু এখনো দাসপ্রথার পক্ষে প্রচার করা, তাদের সংবিধানের প্রথম যেটা সংশোধনী বলে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট অনুসারে দাসপ্রথার পক্ষে আপনি প্রচার করতে পারবেন। যেটা আন্তর্জাতিক মানবাধিকারের যে সনদ আছে, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তাতে নিষেধ করা আছে যে কেউ দাসপ্রথার পক্ষে প্রচার করতে পারবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এতে সাইন করেছে সাবজেক্ট ওয়ান কন্ডিশন, যে আমরা প্রচার করার পক্ষে অধিকার সংরক্ষণ করি। কাজে মার্কিন দেশকে আদর্শ হিসেবে প্রকাশ করার জন্য আমি পক্ষপাতী নই। এখন আমাদের দেশের নির্বাচনে যেটা বর্তমান অবস্থা, সেটার কথাই বলি, যে নির্বাচনটা সামগ্রিক অর্থে সুষ্ঠু হয়নি, এটা আমাদের মানতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই নির্বাচন না হলে কি হতো, সেই বিকল্পের তুলনায় হয়তো মন্দের ভালো আপনি বলতে পারেন। আরেকটা কথা আছে, আমাদের ঐতিহ্য কালচারের কথা স্যার ঠিক বলতেছেন। কালচার জিনিসটা কি? বাংলাদেশ তো এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল,
স্বাধীনতা সংগ্রামে কেউ কেউ বিরোধিতা করেছিল, কিন্তু বেশিরভাগ সবাই যদি আমরা লড়াই না করতাম এদের স্বাধীন হতো না। কিন্তু 1973 সনের নির্বাচন, যেটার উপর ভিত্তি করে শামসুল হুদা হারুন সাহেব তার বই লিখেছিলেন, সেই নির্বাচনে কী হয়েছিল আমরা সকলেই জানি না। সেই যে কালচার তৈরি হলো, অর্থাৎ সেইটার মধ্যে অনেক জোর করে ভোট দেওয়া হয়েছিল। খোন্দকার মোশতাক তো নির্বাচিত হয়নি, তাকে তো ঢাকায় এনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল। এগুলো এখন ভুলে গেলে চলবে? চলবে না, কারণ প্রকৃতি কখনো ভোলে না। মানুষের স্মৃতিশক্তি যত হ্রস্ব হোক না কেন, অজ্ঞানের মধ্যে সে থাকে। 1978-এ জিয়াউর রহমান সাহেব 77-এ যে গণভোট দিলেন, প্লেবিসাইড দিল, তিনি 98-99 ভোট পান কী করে? অর্থাৎ জিয়াউর রহমান সাহেবের বিরোধিতা করার কি লোক ছিল না দেশে? কিন্তু তারা ভোটের মধ্যে যেতে পারেনি। এই যে কালচার তৈরি হলো, গোটা এরশাদের আমলে 86 নির্বাচন থেকে শুরু করে হলো কি, মাগুরার নির্বাচনে বিএনপি করলো কি, আপনার তো আসমান থেকে নামি নাই। এখন যেটা হলো, আমি বলি সেগুলির তুলনায় দেখলে এটা কোনো উন্নতি হয় নাই আমাদের। এটাই হচ্ছে দুঃখ। না সুনীল ভাই, একটা যে বিষয় হচ্ছে যে ইলেকশনকে যদি আপনার অর্থবহ করতে হয়, তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। আপনি যদি ওয়াকওভার নিয়ে নেই, গভর্নমেন্ট যদি ওয়াকওভার নিয়ে নেয়, গভর্নমেন্টকে ওয়াকওভার দেওয়ার সুযোগ দেওয়া হয়, রুলিং পার্টিকে বলবো, তাহলে কিন্তু এরকম অবস্থায় থাকবে। আমরা যে আশঙ্কাটা করছি, উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, গণতন্ত্র থাকবে কি থাকবে না, টিকবে কি না, আমরা কথা বলবো, সমালোচনা করব। কিন্তু এখন যারা রাজনীতিতে, বাংলাদেশের কনটেক্সটে যদি কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে স্টেক হোল্ডার দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুইটা দলের মধ্যে যদি নির্বাচনটা না হয়, দুই দলের প্রার্থীদের মধ্যে, তাহলে কিন্তু নির্বাচনটা কোনোদিনও অর্থবহ হবে না, তাহলে একতরফা হয়ে যাবে। এখন আমি যেটা মনে করি, নির্বাচনকে যদি আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কিন্তু পার্টিসিপেটিভ নির্বাচন করা মানে দুইটা দলের নির্বাচন, আদার্স থাকবে, কিন্তু মেজরি দুইটা দলের। আচ্ছা সাইফুল সাহেব, স্যারের কাছে যাওয়ার আগে আমি 30 সেকেন্ড বলি। আমার কথা হচ্ছে, এই যে আমরা পৃথিবীতে গণতন্ত্রের বহু রূপ আছে, কোন কোন দেশে মনার্কিক্যাল গণতন্ত্র আছে, ইংল্যান্ড তো মনার্কি আছে, এখানে ইউরোপের প্রায় দেশে, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন আছে না। আবার কোন কোন দেশে আমরা বলি চীনে হয়তো এক দল, আমেরিকানরা স্বীকার করবে না যে চীনে গণতন্ত্র নেই, তারা বলতে চাইবে, কিন্তু এই ডগমাতে থাকা যাবে না। চীনা ধরনের একজনের গণতন্ত্র হয়েছে, কমিউনিস্ট পার্টির ভিতরে একটা গণতন্ত্র না হলে নেতা বদল হয় না, মহাসড়কের নেতৃত্ব না হলে বদল হতে পারতো না অনেক শান্তিপূর্ণভাবে। যা হোক, আমাদের দেশে যে দ্বিদলীয় সিস্টেম হয়েছে, আপনি যেটা গোড়ায় বললেন, কিন্তু এর মধ্যে গোড়াতে কিন্তু গলদ আছে। অর্থাৎ সঠিক বই বলছেন, দলগুলির ভিতরে গণতন্ত্র নেই, এটা সত্য কথা। আবার দ্বিদলীয়তার শুধু উপরে, এই জন্য তো উইনার টেক ইট অল যে ধরনের নির্বাচন, সেখানে তো গণতন্ত্র অলরেডি আপনি হত্যা করতেছেন। সর্বস্তরে গণতন্ত্র থাকতে হবে, গোড়ায় তো থাকতে হবে, শুধু পার্টির ভিতরে নয়, সমাজেও থাকতে হবে। অথবা যখন নির্বাচন হয়, দ্বিদলীয়তা মানে একজন পেলে সব কিছু পাবে, আরেকজন কিছুই পাবে না, এটা কিন্তু প্রতিনিধিত্বশীল ব্যবস্থা হিসেবে ভালো নয়। আমাদের সংস্কৃতির সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা আমার সন্দেহ আছে। আমাদের এখানে এটা, আমরা তো এই ভোটাভুটিতে শুরু করছি বিংশ শতাব্দীতেই, তাই না? 1919 সনের সময় থেকে অল্প ভোটাধিকার হচ্ছে, কত লোকে ভোট দিতে পারতো, আস্তে আস্তে ভোটাধিকার সম্প্রসারিত হয়েছে। 1935 সন, 46 সন, 1956 সন, 54 সন, 1970 সনের নির্বাচনে আমরা দেখছি ক্রমশ গণতান্ত্রিক অধিকার সম্প্রসারিত হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু তারপরেও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে আরও স্তর আছে, যেগুলি ভিত্তি না হলে উপরে হয় না। আইয়ুব খান সাহেব একটা খারাপ কাজ করেছিলেন, বেসিক ডেমোক্রেসি করেছিলেন, কিন্তু আমরা তো সেটা নষ্টও করেছি। বেসিক ডেমোক্রেটরা প্রেসিডেন্ট নির্বাচন করুক, এটা আমি চাই না, কিন্তু বেসিক ডেমোক্রেসি তো দরকার, গোড়া দরকার, এটা তো হয়নি। আমরা আলোচনা আরো চালাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। RFL থার্ড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন SCTV রাতের আয়োজন RFL থার্ড পাইপ লেট এডিশনে আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচন ও প্রাসঙ্গিকতা। বিরতিতে যাওয়ার আগে কাশিম ভাই, আপনি বলছিলেন ওয়াকওভারের কথা। সরকারের কি করণীয় ছিল যাতে এই ওয়াকওভারটা ঠেকানো যেত, বা ওদেরকে রাখা? আমি ওইভাবে বলি, ওয়াকওভারটা হচ্ছে যে যদি নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারতেন। আমার কথা হলো যে সেই জায়গাটায় বিএনপি একেবারে ধরেন দুইটা সিটি কর্পোরেশনে 12:30টার মধ্যে, সম্ভবত চট্টগ্রামে 10:30টায় এবং ঢাকাতে 12:30টায়, এই সময়টা চলে যাওয়ার কারণে, হ্যাঁ, আপনি ধরেন একটা, আর তখন নির্বাচনটা আর এর মতো রইল না, কম্পিটিশনের মধ্যে রইল না। আপনি যদি ভোটার টার্নওভারটা জানি না কী হবে কালকে সকালবেলা, আমি এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে কতটুকুন ভোটার ভোট দিয়েছেন সেই সংখ্যাটা বলে নাই, পার্সেন্টেজটাও বলে নাই। এখন বিষয়টা হচ্ছে
যে নির্বাচনে থাকলে একরকম, না থাকলে আরেকরকম। আপনি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করে রাখি, আপনি যখন মাঠে ছিলেন তখন প্রতি ঘন্টায় আমরা একটা পার্সেন্টেজ পেতাম যে এত % ভোট কাস্ট হয়েছে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত সিচুয়েশন একরকম ছিল, পরিস্থিতি একরকম ছিল। না, আমরা একটা ফিগার পেতাম, কিন্তু এখন এবার 12টার পরের ফিগারটা কি? 12টার পরে যখন বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বর্জন না, করে, এইবার এখন পর্যন্ত ইলেকশন কমিশন অফিসিয়ালি কোনো ফিগারই দেয়নি। এখন পর্যন্ত আমি তো টেলিভিশনে দেখলাম যে এটা ওনারা কালকে এটা দেবেন। এখন শুধু তারা এই দিচ্ছেন যে কে কোথা কত ভোট পেয়েছেন, এবং সেই জায়গায় এইটাই কাউন্ট করছেন, এবং এই কাউন্ট চট্টগ্রামে বোধহয় সব রেজাল্ট একটা বেসরকারিভাবে বেসরকারি মেয়রটা হতে পারে, কিন্তু আপনার কাউন্সিলর গুলো না না, আমি বলছি তাহলে কত ভোট পেয়েছে দুইজন প্রধান, তাতে কি আন্দাজ করা যাবে মোট কত ভোট আছে? যেমন চট্টগ্রামে 18 লক্ষ ভোট আছে, এখন দুইজনের কাস্ট করা ভোট যদি একসাথে করেন তাদের ধরুন 10 লক্ষ হয়েছে, তাহলে তো একটা পার্সেন্টেজ বোঝা যায়, কাছাকাছি আসা যায়। এখন হচ্ছে যে আমি একটু আগে যে সনিউল্লাহ ভাই স্যারের সাথে কথা বলছিলাম যে নির্বাচনটা, আগামী নির্বাচনটা কি হবে, সামনেই তো আপনি ধরেন 3.5 বছর পরে হয়তো ন্যাশনাল নির্বাচন আসছে। এখন সেই জায়গাটায় যদি আপনি এই একটা ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা নির্বাচনটা করতে না পারি, তাহলে আবার কি এইরকমই অবস্থা চলতে থাকবে? আজকে যে অবস্থা, জানি না কালকে সকালবেলা আপনি মানে বিএনপি কি প্রোগ্রাম দেবে, মানুষের মধ্যে তো এমনিতে নানা রকমের সংখ্যা আছে, যে আপনি গত 3 মাসের 93 দিনের ঘটনাগুলো দেখেন, যে দেশের ইকোনমি বলেন, সব জিনিস জায়গাতে তো মানে একেবারে ধরেন অর্থনীতি ধ্বংস, মানুষের ভিতরে স্থবিরতা, সব জিনিসগুলো মিলিয়েই কিন্তু একটা আমরা নাজুক অবস্থার মধ্যে ছিলাম 93 দিন। সেই জায়গাটা থেকে আমরা যদি মানুষগুলো, দেশবাসী আপনার এই থেকে পরিত্রাণ চায়, এবং এই নির্বাচনটা মনে হচ্ছিল বিএনপি পার্টিসিপেশনের পরে যে আমরা বোধহয় একটা গুড ডাইরেকশনের দিকে যাচ্ছি। হ্যাঁ, যে বিএনপি হয়তো নির্বাচনটা গেলে আমরা মনে করতাম যে অন্তত একটা শেয়ার থাকতো এবং স্টেক থাকতো পলিটিক্সে, এবং তারা হয়তো ওই রকম আর ডিস্ট্রাকটিভ প্রোগ্রাম থেকে সরে আসতো। কিন্তু এখন জিনিসটা হচ্ছে আজকে কিন্তু এই নির্বাচনটা থেকে সরে যাওয়ার পরে আবার সেই সংখ্যাটা কিন্তু মানুষের মধ্যে আসছে যে কালকে কি হবে। এখনই বলা বলে হচ্ছিল, একটু আগে বলছিলাম যে 2 দিনের হরতালের কথা, কিন্তু একেবারে পাবলিকলি যে বুধবার বৃহস্পতিবার হরতাল, এরকম একটা কিন্তু মানুষের ভিতরে একটা মানে একটা ধারণা হচ্ছিল যে মানুষ হয়তো ফেস করবে আবার হরতাল। ডক্টর আতাউর রহমান, কি করলে বিএনপি ইলেকশনটাতে থাকতো? একটা কথা যেটা প্রফেসর সলিমুল্লাহ খান বলেছেন, আমি আরেকটু এটাকে খুবই একটা স্ট্রং ফোকাসে আনতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে যেখানে রাজনীতিটা যেভাবে ডেভেলপ করছে, এই যে ডেমোক্রেটিক আমলে আমি বলবো 1991 থেকে যে উইনার্স টেক অল আমরা বারবার বলি, এখন হচ্ছে উইনার্স নট অনলি টেক অল, খালি নেই না, যেটা জিতলো না ওটাকে আবার কিভাবে নিশ্চিহ্ন করে দেবে ওটাও চিন্তা করছে। ইউ আন্ডারস্ট্যান্ড, যে ওটা যেন থাকতেই না পারে। দিস ইজ ডেঞ্জারাস। তাহলে তো আর পার্টিসিপেটিভ হবে না, যে আমি প্রতিপক্ষই রাখবো না। সো এই যে কালচারটা, নির্বাচনেও ঠিক তাই। দেখেন যে আমি নির্বাচনের আগে স্টেটমেন্ট একটা দিয়েছিলাম যে ইফ দিস ইলেকশন, এই নির্বাচনটা যদি উইন উইন সিচুয়েশনে হতে পারে, তাহলে কিন্তু এইটা যেটা কাশেম আপনিও বললেন যে উইন উইন সিচুয়েশন হলে হয়তো কি এটা একটা ভালো পজিটিভ ডিরেকশনে যেতে পারতো, যেটা আমরা নেগেটিভ এই গত 92 ডেজ হরতাল অবরোধের মুখে দেশটা একেবারে স্থবিরতার মধ্যে চলে যাচ্ছিল, এবং একটা সহিংস দেশ হিসাবেই বিশ্ব দরবারে পরিচিত হতে যাচ্ছিল, হয়ে গেছিলই প্রায়। ওটার থেকে যে একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে, কিন্তু এটাকে তো আমরা কনসলিডেট করতে পারলাম না, এটা আবার ব্যাকফায়ার করছে। এবং বিএনপির এখন কি কৌশল হবে, এটাই তো একটা বড় প্রশ্ন। এটা এখন বড় এখন বিএনপি দেখেন, তাদের অনেক লোকজন আছে, আমি বলি যে, এবং তাদের যে নেত্রী, তার একটা হিউজ পপুলারিটিও আছে, কিন্তু সংগঠন হিসাবে তারা দুর্বল, সাংগঠনিক দুর্বলতা আছে, এবং দেয়ার ক্রমাগত একটা রুলিং পার্টির চাপের মুখে আছে। এটা তো আমরা বোঝাই যাচ্ছে। দেখেন আজকে এই যে 1 লক্ষ পুলিশ, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। আমি আজ পর্যন্ত কোনো নির্বাচনে, একটা সিটি নির্বাচনে 1 লক্ষ পুলিশ অ্যান্ড আনসার হাবিজাবি সব মিলে প্রশাসনিক, এটা আনপ্রেসিডেন্টেড। কেন এটা কি আপনার মনে, কিন্তু তারা কিন্তু ঠেকাইতে পারে নাই এই ছোট
ছেলেপেলেরা যেগুলো লাঠি নিয়ে মারামারি করছে কিন্তু ঠেকাতে পারে নাই। এটার উদ্দেশ্য ছিল কি? এটার উদ্দেশ্য ছিল যে জনগণকে যাতে বেশি কাছে না আসতে দেওয়া, এবং তাতে কিন্তু ভোটার, ইউল সি যে ভোটার যে পার্সেন্টেজ, জনগণ এমনি ভয় পেয়ে গেছে। এত পুলিশ, রাস্তা, অনেকে আমাকে বললো যে কারফিউ, বাইরে যান না। এমন কিসের কারফিউ? ইলেকশনের দিনে কারফিউর মতো হয়ে গেছে, গাড়ি চলা যাবে না। আমি 2টা নির্বাচনে আমেরিকায় ছিলাম, একটা হলো একেবারে ফোর্ড থেকে আরম্ভ করে জিমি কার্টার, তখন আমি স্টুডেন্ট, হ্যাঁ। তো একটা পুলিশ একটা স্টেশনে, একটা পোলিং স্টেশনে একটা পুলিশ, সবাই গাড়ি নিয়ে এসে গাড়িটা সাইডে রেখে ভোট দিয়ে চলে যাচ্ছে। কন্টিনিউয়াস ফ্লোর মতো 3 জন 4 জন 5 জন করে চলে যাচ্ছে। বুঝতেই পারলাম না যে এটা একটা ন্যাশনাল নির্বাচন হবে। আর আমাদের একটা সিটি নির্বাচন যদি এরকম হয়, এর আউটকাম কি? এখানে ওই আনিসুল হক সাহেব আর তাবিদ একই তো শ্রেণী চরিত্র। আমি আই এম টকিং ইন ইয়োর ভাষা, একই তো শ্রেণী চরিত্র। শ্রেণী চরিত্র একই, ইন্টারেস্ট একই, লেখাপড়াও একই, এবং ভিশন যেগুলো দেখলাম, স্টেটমেন্ট অফ ভিশন সেম। ইউ সি, দে উইল আফোর্ড দ্য সেম ইন্টারেস্ট, সেম স্ট্রাকচার, সেম ডিজাইন, সব কিছুই এক হবে। একজন একটু ম্যাচিওর্ড, আনিসুল হক সাহেব, ওনার অভিজ্ঞতা বেশি, ওনার একটু কম। ইউ সি, সুতরাং এটা আউটকাম কোয়ালিটেটিভলি খুব একটা ডিফারেন্স নাই, বাট এখন একটু হয়তো বেটার হয়েছে যে আনিসুল হক ইজ মোর ম্যাচিওর্ড, হি ক্যান হ্যান্ডেল, ইউ সি, এবং এই গভর্নমেন্টের সে আনুকূল্য আছে। সুতরাং ঢাকা সিটি কিছুটা বেটার অফ। পলিটিক্যালি এটা হয়তো বিএনপির জন্য আনএক্সেপ্টেবল, বাট সিটির জন্য এটা কোনো খারাপ কিছু হয়নি। আচ্ছা, তো এখন আমি যেটা মনে করি যে ভবিষ্যতে এই যে এইখানটা, যেখানে আজকে অপোজিশন কোনো জায়গায়, whether in the parliament or outside, তারা কিন্তু শেয়ার করতে পারছে না, তারা কোনো রিসোর্সেসও শেয়ার করতে পারছে না, একটা ভিজিটও শেয়ার করতে পারছে না, একটা বাইরেও যাওয়ারও শেয়ার করতে পারতেছে না। এই শেয়ারিং কনসেপ্টটা আনতে হবে। দ্য পলিটিশিয়ানস মাস্ট শেয়ার। শুধু এক জায়গায় শেয়ার করে, বুঝছি, সেগুলো তো ধরেন মানে মহল্লায় মহল্লায়, সিটিতে, হ্যাঁ, যখন এক্সটোরশন হয় তখন তারা শেয়ার করতে পারে, which is against the people, জনগণের বিরুদ্ধে যেগুলো সেগুলো। কিন্তু ভালো কাজে যদি শেয়ার না করতে পারে, ওরিয়েন্টেশন অ্যান্ড কমিটমেন্ট যদি তাদের না থাকে, এবং তারা যদি উইনার্স হলেও খুব একটা কোয়ালিটেটিভলি ডিফারেন্ট নাই। একজন দেখেন, আমি তো বহু বছর আমেরিকায় ছিলাম, একটা সিনেটর, দে ডোন্ট কেয়ার হোয়েদার ইট ইজ, সিনেটর ইজ এ সিনেটর, হোয়েদার ইজ এ ডেমোক্রেটিক পার্টি অর রিপাবলিকান পার্টি, এটা কিন্তু কিছু আসে যায় না। ক্ষমতা তাদের, বলা হয় 2 বিলিয়ন ম্যান, তাদের ক্ষমতা 2 বিলিয়নের সমান। এটা একটা লবিং পাওয়ার, লবিং পাওয়ার। যে কোনো একটা বড় কোম্পানি তাদের লবিং করে $2 বিলিয়ন করতে পারে, কোনো কন্ট্রাক্ট নিতে পারে বা এটা। সো বাংলাদেশে যারা সত্যিকারভাবে রাজনীতিক, যারা সত্যিকারভাবে এমপি হয়, ট্রুলি রিফ্লেক্টেড জনগণের প্রতিনিধির মাধ্যমে আসুক, সেটাই কিন্তু আজকের চ্যালেঞ্জ। এবং এই জন্যে আমি যেটা প্রথম বলবো যে নির্বাচনী কালচারের উপরে আমাদের জোর দিতে হবে, প্র্যাকটিসেসগুলো ঠিক করতে হবে। আর পলিটিক্যাল পার্টি সব জায়গায় হাত দিবে এটা ঠিক না। এই যে লোকাল ইলেকশনে যেখানে সব জায়গায় হাত দিচ্ছে, এটা সলিমুল্লাহ খান সাহেব আপনি বলেন যে এটা কি ঠিক হয়েছে? সলিমুল্লাহ, আমাদের এক্সপেকটেশনের সাথে মিলে নাই। আমরা ভেবেছিলাম যে ইলেকশনটা হবে, একটা রাজনৈতিক গতিধারা আসবে, যেভাবে হোক, খারাপ হোক ভালো হোক, একটা ফ্লোটা আসবে, কিন্তু তা তো হয়নি। উই আর স্টাক একদম হঠাৎ করে এখন পর্যন্ত। রেজাল্ট কালকে হয়তো হবে, কিন্তু তারপরে কি সিচুয়েশন কোন দিকে যেতে পারে ভবিষ্যৎবাণী করা কঠিন আমাদের এখানে। 2 মাস পরে কী হবে বলা যায় না, কিন্তু তারপরে আমাদের কিছু স্টেক আছে, অর্থাৎ যা না হলেই নয়, আমাদের সেটা দরকার। এইটা হচ্ছে পার্টি তো বলে না, যুদ্ধ সম্পর্কে একজন বিখ্যাত লেখক হচ্ছেন ফন ক্লাউসউইটজ, তার অন ওয়ার বলে একটা বই আছে, সেখানে বলছে যুদ্ধের 3টা পক্ষ থাকে। উনি বলে আমরা যেটা খেয়াল করি না, 2 দেশের মধ্যে যুদ্ধ হয়, প্রত্যেক দেশেই 3টা পক্ষ থাকে। একটা হচ্ছে সরকার বা রাষ্ট্র বলতে পারেন, আর একটা হচ্ছে আর্মি অথবা আর্মড ফোর্সেস, এবং পিপল। এবং এই 3টার যোগ্য পদ্ধতিতে লড়াইটা করতে হয়। তা আমিও এখানে মনে করি যে আমাদের তো যে কোনোভাবেই হোক একটা স্বাধীন রাষ্ট্র আমরা করেছি, এবং আমাদের জনগণও একটা আছে যাদেরকে সিটিজেনের গুণ থেকে বঞ্চিত করা হয়েছে বটে। সেই কারণে এই মাঝখানে যেটাকে আমরা কখনো সিভিল সোসাইটি বলি,
অথবা কখনো শুধু সোসাইটি বলি, কিন্তু এটা না থাকলে সমাজ থাকে না। মানে গোটা জিনিসটা এটা সিমেন্টের মতো। সিভিল সোসাইটি ইজ দ্য সিমেন্ট অফ দ্য স্টেট। এটা না হলে কিন্তু রাষ্ট্র হবে না। তো এখন সেইখানেই আমাদের ফোকাস করার কথা। আমাদের দেশে এখন আয় বাড়ছে, এটা অনস্বীকার্য। গড় আয় বাড়ছে, আমরা বলছি আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব, এগুলি বলার আমাদের জন্য সুসংবাদ। কিন্তু দুঃসংবাদ হচ্ছে আমাদের সংস্কৃতিটা এখনও পর্যন্ত রয়েছে এমন একটা পর্যায়ে যেটাকে আমরা ঠিক গৌরব করতে পারছি না। তো এখন সামনে কর্তব্য কী? আমি তো মনে করি 3 ধরনের কর্তব্য আমাদের সামনে আছে। আমাদের আগে জাতীয় নির্বাচন বা জাতীয় সরকার গঠনের পদ্ধতিকে, যেটা এখন যেভাবে আমরা করছি, ইনক্লুসিভ হচ্ছে না, এটা একতরফা হচ্ছে। এইটার থেকে আমাদের একটা পথ বের করা দেখতে হবে। কিন্তু সেটা বের করার পথই ছিল এই স্থানীয় নির্বাচনগুলো। আমি আরও এক জায়গাতে আজকে বলেছি, এক কথা বারবার বলতে ইচ্ছা করে না, টিভিতে একদিনে 2-3 বার আসতে হচ্ছে আজকে, এটা খুব দুঃখজনক ব্যাপার। যেটা হচ্ছে যে আমাদের দেশ তো, আমাদের সরকারের বিবরণ সংবিধানে আছে, বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন মানে একক কেন্দ্রিক রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। তো এই জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট, ইউনিটারি অ্যান্ড সভরেন রিপাবলিক। আমি শুধু ইউনিটারি কথাটাই বলছি, যেটা নিয়ে এরশাদের আমলে একটা মামলা হয়েছিল, হাইকোর্টে 6টি শাখা করার চেষ্টা করেছিলেন, করা যায়নি। কাজে আমরা একত্রের উপর গুরুত্ব দিচ্ছি, কিন্তু প্রদেশের ভূমিকাটা কে পালন করবে? একক যে সমস্ত প্রজাতন্ত্র আছে, ইউনিটারি রিপাবলিক, সেখানে সিটি নির্বাচন এবং অন্যান্য জেলা পরিষদগুলোকে সক্রিয় করা উচিত। কিন্তু এই কথা তো সত্য, আমরা জেলা পরিষদ সক্রিয় করতে পারিনি, উপজেলা পরিষদ নামকেও আস্তে করেছি। এই জায়গাতে আমাদের রোগটা আছে। তাহলে ভবিষ্যতে যদি হয়, এটা বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন নয়, এটা আমাদের সামগ্রিক অস্তিত্বের প্রশ্ন, যে কেন্দ্রীয় ক্ষমতাকে অঞ্চলে অঞ্চলে গণতান্ত্রিকভাবে বন্টন করে দিতে হবে। এখন অধ্যাপক আতাউর রহমান সাহেব একটা এমন কথা বলছেন, টেবু কথা, যেটা সাধারণত টিভিতে লোকে বলে না, সেটা হচ্ছে এক্সটর্শনের সময় আমরা শেয়ার করি, কিন্তু ইনক্লুশনের সময় করি না। যেটা লেজিটিমেট প্রপার্টি, এটা আমরা শেয়ার করি না, কিন্তু ইলেজিটিমেট একটা ধরেন অয়েল যে করে পাম্প স্টেশন থেকে, গ্যাস স্টেশন থেকে টাকা নিয়ে হলে সরকারি পক্ষ 70 ভাগ নেবে, বিরোধী পক্ষ 30 ভাগ নেবে। এটা চলছে আন্ডারগ্রাউন্ড, কিন্তু উপরেরটা চলছে না। এই জন্য আমি মনে করি পার্লামেন্টারি শাসনে যে কাজটা হয়েছে, আমাদের এখানে নির্বাচন বর্জন করার যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে আসতে হবে প্রথম কথায়। এবং তা বেরিয়ে আসবো কী করে যদি এরকম রেজাল্ট হয়? আমাদের তো একটা নিরপেক্ষ ওভারসিং অথরিটি থাকতে হবে। আমি এখন শেষ কথায় আসি, বিএনপির যেটা মূল উদ্দেশ্য, আমার মনে হয় আজকের নির্বাচন সেটাকে কিছুটা কামিয়াব করেছে। বিএনপি তো এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়, মুখে কখনো কখনো বলে যে আমরা চাই না, কিন্তু তার অন্তরে বিশ্বাস নাই যে একটা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতা যেতে পারবেন। সেই তো তাদের মূল দাবি, যেটা তারা ছাড়ে নাই। এখন ফান্দে পড়িয়া বগা কান্দে বলে গেছিলাম, তারা অত নির্বাচনে এসছে, কিন্তু এই ধরনের নির্বাচন হলে তাদের যুক্তির পক্ষে একটা আর্সেনালে একটা অস্ত্র বেড়ে যাবে, যে দেখো সিটি নির্বাচনে কি হয়েছে, সুতরাং আমাদের দাবিতে আমরা ফিরে গেলাম। এই সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা আশা করি যে সেইটা যেন না হয়। এখন যদি শেষ কথা হচ্ছে, এই বিএনপি যদি এখন গত 3 মাসের আন্দোলনের কৌশলের পুনরাবৃত্তি করতে চায়, সেটা সঠিক হবে না। এবং তারা যেমন আজকে নির্বাচনের মধ্যে অনেক অনিয়ম হয়েছে, অনেক কারচুপি হয়েছে, আমি ধরে নিলাম, কিন্তু সেটা শতকরা পার্সেন্টেজ কত সেটা পরে হিসাব হবে, আমরা এখন তথ্য জানি না। কিন্তু আজকে ওই ব্রতির ডিরেক্টর বলছিলেন যে আসলে যদি একটি জায়গাতে অনিয়ম হয়, এটা গোটা নির্বাচন প্রক্রিয়াকে কারাপ্ট করে। সেটাও হবে কেন? মানে প্রায় সময় বলা হচ্ছে নির্বাচন কয়েকটি ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই কয়েকটি ব্যতিক্রমী ঘটনাটা কুলুক কি? আমরা হয়তো বলতে পারি যে স্ট্যাটিস্টিক্সে নিয়মের শতকরা 2-3% হলে এটা ক্ষমা, কিন্তু একজন নাগরিকও যদি তার ভোট দিতে না পারে, এটা তো ক্ষমার অযোগ্য। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এই জন্য আমি বলবো যে নির্বাচন বর্জনের যে সংস্কৃতি, সেটা থেকে বিএনপিকে বের করে আনার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে সহনশীলতার মধ্য দিয়ে, ইনক্লুশনের মধ্য দিয়ে। আর সেটা এখন বিএনপি যদি বিপরীত পক্ষে আজকে যেটা করেছে, আমি মনে করি বহুদিন ধরে এটা তর্ক হবে এই বর্জন করাটা, বিশেষ করে কাসিম মোমেন সাহেব যেভাবে বলছিলেন 10:30টার মধ্যে বর্জনের ঘোষণা দেওয়াটা মনে হচ্ছে না পূর্ব পরিকল্পিত ঘটনা। এইটাও একটা ভাবি দেখার মতো বিষয়। আমার ধারণা ভবিষ্যতে আমাদের ইতিহাস লেখকেরা এটা নিয়ে আরও তর্ক করবেন। আজকের কথা হিসেবে আমি শুধু বলবো, গত 3 মাসের যে নির্বাচনের আগের যে কৌশল বিএনপি নিয়েছিল, সেটা পুনরাবৃত্তি করা সম্ভবত বিএনপির অধিকাংশ লোক সমর্থন করবেন না। কাজে অন্য পথ তারা কী ভাববেন, তারা আমাদের চেয়ে বেশি জানেন, আমরা সেই অপেক্ষায় থাকবো। জনাব কাসিম হুমায়ুন। না, আমি সলিমুল্লাহ ভাই যেগুলো বলে সবগুলোর সাথে একমত। এখন কথা হলো যে অপোজিশন থাকতে হবে। আপনি শুধু পক্ষের শক্তি থাকবে, শুধু সরকারি দল থাকবে, এইরকম কিন্তু মানসিকতা দিয়ে দেশ চলে না, রাষ্ট্র চলে না, এবং এই অস্থিরতাকে বের হওয়া যাবে না।
এখন কথা হলো যে আপনি একটা কম্পিটিটিভ নির্বাচন করতে হবে, যেখানে আমি যে কথাটা আপনাদের আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, 3টা বিষয়, যে ভোটারকে নির্বিঘ্নে যেতে দিতে হবে, ভোটার যাতে নির্বিঘ্নে সেন্টারে যেতে পারে, ভোটার ভোট দিতে পারে এবং গণনাটা ঠিক মতো হয়। এই 3টা জিনিস যদি এনশিওর করতে পারেন তাহলেই তো আপনার ডেমোক্রেসি সাস্টেন। এটা কি কেয়ারটেকার করবেন নাকি আপনার দলীয় সরকারের অধীনে হবে, সেই বিতর্ক বহুদিন চলতে পারে। কিন্তু আপনি অর্থবহ নির্বাচন যদি চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, এই 3টাকে এনশিওর করতে হবে। ভোটার যাবে সেন্টারে, সে নির্বিঘ্নে ভোট দেবে এবং ফলাফলটাও সঠিকভাবে গণনা হবে। এই 3টা এটি তো গণতন্ত্র। এখানেই কিন্তু পাবলিকের যে মতামতটা সেটা আপনি এসে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো এনশিওর না করতে পারবেন, বিশেষ করে আমাদের দেশে, অন্যান্য দেশের ধরেন আপনি ইন্ডিয়ার যদি রেফারেন্স দেন, ইন্ডিয়া তো দলীয় সরকারের অধীনে তো আপনার সরকার পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন হচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন এই কালচারটা নাই, এটা হচ্ছে না। এখানে আমি হচ্ছে না। আপনার সঙ্গে একটা যোগ করতে চাই। দেখেন যে এই যে উনি যেটা বললেন যে জাস্ট পাবলিকের কাছে আমাদের এত খারাপ লাগে, এই যে আজকে আসছিলাম, আমারে বলে স্যার ভোটটা হলো স্যার, আপনারা কিছু দেখলেন না, কিভাবে ভোট হলো। এই কথাটা কিন্তু খুব খারাপ লাগে যে আমরা ভোট দিতে পারলাম না, উই আর ডিপ্রাইভড অফ ভোট। একটা সাধারণ লোক যখন বলে আমাদের কাছে, স্যার আপনারা তো ভোট দিয়ে এলেন, আমরা তো ভোট দিতে পারলাম না, অথবা এই জিনিসটা বাংলাদেশের নাগরিকত্বের জন্য যে কতটা ক্ষতিকর, যে আপনি একটা ভোট দিতে পারলেন না, আবার এবারও দিতে পারলেন না, লোকাল ইলেকশনও দিতে পারলেন না, ন্যাশনাল ইলেকশন দিতে পারলেন না, তাহলে আমাদের অর্জনটা কি গণতান্ত্রিক? তাহলে বলে দেন যে না, আমরা এভাবেই শাসন করব, তাহলে তো আর দরকার না। যেমন কমিউনিস্ট সিস্টেমে, ইয়েস দে হ্যাভ এ ডেমোক্রেসি, উই মে কল ইট নিউ ডেমোক্রেসি, কিন্তু পার্টির মধ্যে তো অসম্ভব ডেমোক্রেসি আছে। ইভেন মালয়েশিয়ান সিস্টেমে ওমনুর মধ্যে যে ইলেকশন হতো, ওয়ান পার্টি বেসিক্যালি, বাট অসম্ভব গণতান্ত্রিক, একেবারে নিচের থেকে গণতান্ত্রিক। কিন্তু আমরা যে প্রসেসটা দেখছি নির্বাচনী কালচারের মধ্যে, এই যে পেশি শক্তি, মাস্তান, তারপরে এই যে বাইরের কালো টাকা, এগুলোর যে এতে কি হচ্ছে, যে নিউ জেনারেশন যারা নতুনভাবে নেতৃত্ব নিবে তারা তো নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর আতর, এই ভোটটাকে ঠিকঠাক করার জন্য আমাদের তো এখন ন্যাশনাল আইডি হয়েছে, ভোটার্স আইডি হয়েছে। আমরা এই ভোটার, এই যে পোলিং এজেন্ট যেটা নিয়ে এত এটা কি বাদ দেওয়া যায় না? না থাকলে কি হবে? পোলিং এজেন্ট বাদ দেওয়া যায়, কিন্তু হয়েছে কি, আমরা যখন, আমি ইন্ডিয়াতে বহু বছর ট্রেনিং দিছি, আমেরিকান কতগুলো আমাদের একটা ওই যে ছক থাকে, স্ট্যান্ডার্ড হ্যান্ডবুকে পোলিং এজেন্ট থাকে। যেমন সামবডি ইজ ট্রাইং টু, আপনার এরিয়ায় কেউ ভোট দিতে চেষ্টা করতেছে, ফলস ভোট, তখন ও তো আমাদের দেশের লোক না, মানে আমার অঞ্চলের লোক না, ওইটা আইডেন্টিফাই করা, যে ও তো আমাদের অঞ্চলের লোক না, বা ও কারেক্ট লোক না, ও তো অন্য লোক, এরকম। এখন যেটা হয়েছে এটাই তো অন্যভাবে করা হচ্ছে, ও বিএনপি, ও জামাত, ও আওয়ামী লীগ, ও ভোট দিতে পারবে না, তাহলে তো অন্যায় হয়ে যাবে। এই ইনফ্যাক্ট ওটা সম্ভব, কিন্তু সবচেয়ে বড় যেটা, আম্পায়ার শুড বি কারেক্ট। কিন্তু ভোটার্স আইডিতে তো অনেকগুলি আপনি ফিচার্স দিয়ে দিচ্ছেন, যে এইটা পাঞ্চ না করলে, মানে এইটা আইডেন্টিফাই, আপনি ওইটা না দিলে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি হয়তো কার্ডই পাবেন না। টেকনোলজিক্যাল দুটো জিনিস, একটা হচ্ছে যেটা আমেরিকায় করছে। আমেরিকায় কি করছে? আমেরিকায় কিন্তু খুব সিম্পল, আপনি রেজিস্ট্রেশন করতে হবে আগেই। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেললেন যে আমি ভোট দিব, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট ইউ উইল ভোট, এবং ইটস এ কম্পালসারি। তো আপনি অনলাইনে বললেন আমি ভোট দিব, আপনি তখন আসতে হবে, সেন্টারে আসতে হবে, তখন আপনি ভোটে চলে যান, ওখানে ভোটিং মেশিন আছে, আপনার নাম্বার আছে, আপনি যে অনলাইনে আপনার যে স্পেসিফিকেশনগুলো দিয়েছেন ওরা জাস্ট ভেরিফাই করে বলছে ওকে ইউ ভোট, ভেরি সিম্পল। ওখানে তো কিছু লাগবে না, হয়েছে কি আপনার আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট, আর কিছু না। সো এটা কিছুই না, টেকনোলজিক্যালি। আমরা তো এই বছর স্মার্ট কার্ড দিয়ে দেবো, মানে একটা চিপের মধ্যে আমার সব কিছু থাকবে, এভরিথিং। তাইলে আমি কেন এই পোলিং এজেন্ট সিস্টেমটা, যেটা সবচেয়ে বড়, মানে প্রিসাইডিং অফিসার এবং কনসার্ন পিপল ছাড়াও ওই স্টেশনের লোক থাকে বলে এইসব ঝামেলা। এখানে একটা বিষয় আছে, আপনি যে কথাটার মানে আলোচনা আনছেন,
যে পুলিং এজেন্ট থাকার যৌক্তিকতাটা কি আছে, তাই তো? এরকমই তো আগে তো আইডেন্টিফাই করার জন্য, এখন তো আইডেন্টিফাই করার দরকার না। নেই। আইডেন্টিফাই আজকে আপনি দেখবেন যে আইডেন্টিফাই যে মানে নিশ্চিন্ত হবেন কিভাবে। আপনি মনে করেন দুইটা বিষয়, একটা হচ্ছে ইলেকশন কমিশনের যে আপনার ভোটার আইডি কার্ড আছে, এটা আপনার কাছে আছে। আরেকটা জিনিস আছে যে জাস্ট ছবি দিয়ে, আজকে আমি যেটা দেখলাম ভোট দিতে, যে ছবি দিয়ে আপনার এলাকার টোটাল একটা লিস্ট আছে উইথ, মানে আপনার জাস্ট ভোটার কার্ডে যা আছে, ভোটার আইডিতে যা আছে আপনার, ওইটাই লিস্টটা তার কাছে আছে। এবং স্টেট প্রিজাইডিং অফিসার আপনি গেলেন, যাওয়ার পরে স্টেট বললেন যে আপনার নাম কি, অমুক নাম, ঠিক আছে। তারপরে তো উনি যে কথাটা বললেন, যদি আমার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে ওটার সাথে মিলে যায়, তাতে আর পুলিং এজেন্টের দরকার হয় না। একটা মেশিন আপনার দরকার হয় না। পাশে থাকলে পাঁচ আবার করে খালি দেখবে যে না, মেশিনের দরকার হয় না। আপনার তো পকেটে আইডি কার্ড আছে, এক সেকেন্ড লাগে ভাই, এনিবডি ক্যান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যে কেউ বানাইতে পারে এটা। বিষয়টা হচ্ছে, এটা তো আপনি সিস্টেমের কথা বললেন যে আমি বেটার সিস্টেমে গেলে এরকম করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে পুলিং এজেন্ট যদি না থাকে, তাহলে প্রিজাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার অনেক ক্ষমতা, তো সেটা আপনাকে ভোট দিতে পারে, ফল ছেড়ে দিতে পারে যে আপনি যান আপনি দেন না, ওই জায়গায় তো ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে হবে, অনেস্ট করতে হবে। এবার যে প্রবলেমটা হয়েছে, জি। কারণ ঠিকই আছে, আপনি কারেক্ট বলছেন, কারণ হয়েছে কি আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরেই তো নির্ভর করে। আমাদের অনেক লোক আছে যারা এটা বুঝে না, ধরেন এটা ট্রেনিংয়েরও একটা ব্যাপার আছে। কিন্তু যেটা মিনিমাম ইলেকশন কমিশন এবার যা করলো, তারা হলো কি শিডিউলটা দিয়ে দিল, লোকজন ডিপ্লয় করলো, স্ট্যান্ডার্ড অপারেশন, আমরা বলি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর, আর কিছু না, এসওপি করে ছেড়ে দিল, তারপরে ফিল্ডে যা হয় হোক গে। এটা তো কাম্য না। এইখানে তাদের যে কমিটমেন্ট, তাদের যে উইলিংনেস এবং স্ট্রং ডিটারমিনেশন টু মেক ইট এ সাকসেস, যেটাকে আমরা সাফল্য করব যতদূর পারি, এর মধ্যেও ভুল ভ্রান্তি থাকবে, এই ডিটারমিনেশনটা তারা ছিল না। আমি শুনছি নিজে, আমি আজকে একটা জিনিস দেখছি, একটু হেল্প করি আপনাকে, যে নির্বাচনের দিন যেটা হয় সেটা হচ্ছে যে পুলিং এজেন্ট তো আসলে যেটা আছে, এটা তো অনেক কিছু মানে বলা আছে, এখানে অনেক প্রশ্ন আছে। তারপরে একটা জিনিস হচ্ছে যে সেই জায়গাটায় কিন্তু আপনার রিটার্নিং অফিসারকে একটা সাহসী ভূমিকা থাকতে হতো। তো রিটার্নিং অফিসার সেটা করতে পারছেন কিনা আমাদের মানে বর্তমান অবস্থার পক্ষে। এখানে দেখবেন আজকে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে যে রিটার্নিং অফিসার তার প্রপারলি দায়িত্বটা পালন করতে পেরেছে কিনা। হ্যাঁ, ধরেন পুলিং এজেন্ট নাই, হয়তো সে যায় নাই, সাহস পায় নাই, দিতে পারে নাই, দিস ইজ অ্যানাদার বিতর্ক। কিন্তু এখানে তো রিটার্নিং অফিসার একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা উনি পালন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস যেটা লক্ষণীয় আজকে আমি দেখছি কয়েকটা সেন্টারে, যে আপনি বাইরে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু মানে বিশেষ করে লোকাল বডি ইলেকশনগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্যান্ডিডেট তার একটা সাপোর্টার গ্রুপ থাকে, ওইটাই। হ্যাঁ, সেটা কিন্তু দেখি নাই। সেটা কিন্তু আমি বিএনপির সাপোর্টার গ্রুপ এই বলে আমি কিছু চোখে পড়ে নাই। আমি অনেকগুলো কেন যায় নাই বা তারা দিতে পারে নাই, হ্যাঁ, বা কেন তারা প্রেজেন্সটা ছিল না এখানে, এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয় এই সাপোর্টার গ্রুপটা যদি থাকতো তাহলে তো কিন্তু একটা প্রেশার গ্রুপ থাকতো, এক্স্যাক্টলি একটা প্রেশার গ্রুপ থাকতো আপনার। এটাকে আমরা বলি ইন্টিমিডেশন। আমি জানি না সুনিল আপনি একমত কিনা, সুনিল ভাই স্যার আপনার কাছে, যে একটা প্রেশার থাকতো কিন্তু বাইরে বিএনপির সাপোর্টার আছে আমাদের ধরতে পারে, ভিতরে বলি এজেন্ট, মানে এইটা আমি ভেতরে কেউ হয়েছে বহু রকমের আপনি প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আলাপ করব। আরএফএল থার্ড পাইপ প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের আজকের বিষয় সিটি কর্পোরেশন নির্বাচন ও প্রাসঙ্গিকতা। ডক্টর আতাউর রহমান, আজকে আমরা পশ্চিমা দূতাবাসের দুই রকম এক্সপ্রেশন দেখলাম। যেমন ব্রিটিশরা প্রথমে খুব প্রেস করলো, কিন্তু আমেরিকানরা দুইটা পার্টিকেই কিন্তু ক্রিটিসাইজ করেছে, মানে মেন দুইটা পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাকে পার্টিকুলারলি একদম নাম মেনশন করে ক্রিটিসাইজ করেছে। এরকম কেন? ব্রিটিশরা মানে বললো যে সব কিছু ঠিকঠাক হচ্ছে, মানে খুব একটা ক্রিটিক্যাল ছিল না তারা। না, আপনি ঠিকই বলছেন, কিন্তু ওটা হলো সময়, রাইট, সময়ের প্রকৃতি। আমি দেখছি ব্রিটিশ মিস্টার গিবসন যখন আসলেন বনানী বিদ্যানিকেতনে, তখন পরিস্থিতি 8:30 এত ভালো ছিল,
সবাই কিন্তু আপবিট ছিল যে, এবং অনেক ভোটিং হয়েছে। এবং আমি শুনলাম যে মানে বিএনপির যে যারা ভোটিংটা বেশি আসছে, এখন যেটা দেখা যাচ্ছে উত্তরে বিশেষ করে আমি দেখছি ওই সময়ের ভোটিংটা বেশি, কিন্তু ওই তাবিদ বেশি আসছে। কারণ ওইটা যেমন ওদেরকে একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমরা 8টা থেকে 10টার মধ্যে চলে যাবে। ওই সময় উনি আসছেন, উনি এসে দেখছেন যে খুব ভালো পরিস্থিতি। এটা তো ডিপেন্ড করে আপনি কখন গেলেন, এবং 10টার পর থেকে থিংস ওয়ার গেটিং অ্যাপার্ট। তো সুতরাং ওটা, এবং পরবর্তীকালে আপনি যদি দেখেন যে আমেরিকান অ্যাম্বাসেডার, ওদের তো টিম ছিল, ইউএস মিশন অ্যাজ ওয়েল এজ ইউএসএআইডি, দুটো টিম ছিল। তো ওরা আবার পরবর্তীকালে ব্রিফ করার পরে গিবসন পরে আবার ইন কোঅপারেশন উইথ আমেরিকান অ্যাম্বাসেডার এক হয়ে বলছে যে এটা তদন্ত হওয়া উচিত, যে এজেন্ট, এটা উদ্বিগ্নের ব্যাপার যে এজেন্ট কেন সব সরায় দেওয়া হলো, এবং এটা একটা তদন্ত হওয়া উচিত, নির্বাচনে এখানে বিঘ্নিত হয়েছে। সুতরাং ওটা আবার ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ছিল। সুতরাং ওইখানে একটু মানে সেটা তো তাদের হতাশা ব্যক্ত করেছেন। আসলে সবাই এই কথাটা স্বীকার করবেন, মানে আপনি বলেন যে আমেরিকান অ্যাম্বাসেডারকে বলতে হবে বা ব্রিটিশ হাই কমিশনারকে কি বলতে হবে, আমরা কি বলি না কথাটা যে আসলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে, পার্টিসিপেশন থাকতে হবে, তারপরে যাওয়ার হবে, হাউকাউ তো হবেই নির্বাচন রেজাল্ট নিয়ে, হোক না। কাশিমুন ভাই, 3টা মেয়র এবং এতগুলি কাউন্সিলর ইলেকশন ছিল, এটা তো উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও আমরা কিন্তু কোনো মিডিয়ায় স্বতঃস্ফূর্ত ভোটিং হয়েছে এই ধরনের রিপোর্টিং স্বতঃস্ফূর্তের বিষয়টাকে নির্ভর করে যে আপনি কোন পরিস্থিতির বিষয়টা সবচেয়ে আপনাকে কংগ্রেসে নিতে হবে। আপনি দুই রকম, এবার যে ভোটটা আপনি 2টা পার্ট নেন, একটা পার্ট 12:30 পর্যন্ত, আপনি দেখবেন যে বিএনপির ডিক্লারেশনের আগ পর্যন্ত, বর্জনের আগ পর্যন্ত বা বয়কটের আগ পর্যন্ত একটা স্মুথলি কিন্তু একটা ভোটিং কাস্টিং চলছিল, হ্যাঁ। এবং এই পর্যন্ত, ওই সময় পর্যন্ত কিন্তু বড় রকমের, সকালে যদি টেলিভিশন দেখছেন একমাত্র সুনীল ভাই অনলি শুরিটুলার ওই স্কুলের ঘটনা 12:30 পর্যন্ত, এর বেশি কিন্তু হয় নাই। আর তারপরে কিন্তু সিনিয়রিটি চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আপনার আফটার মানে বিএনপি যখন ব্যারিস্টার মুহুদ্দিন আহমদ প্রেস কনফারেন্স করলেন যে বর্জনের বয়কটের, তখন পর থেকে সিনিয়রিটি চেঞ্জ হয়ে গেছে। না, ফলস ভোটের ইয়েটা ইন্ডিকেশন অনেকগুলি সেন্টারে ছিল, কিন্তু মারামারির কোনো ইয়ে ছিল না। এখন ফলস ভোটের নির্ভরটাকে আপনি যদি ফলস ভোট যদি আপনাকে ঠেকাতে হয়, প্রতিহত করতে হয়, বন্ধ করতে হয়, তাহলে কি করতে হবে? আমি যে কথা বলছি, রিটার্নিং অফিসার তাকে একটা সাহসী ভূমিকা, না পুলিং এজেন্ট একটা বিষয় আছে, চ্যালেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি রিটার্নিং অফিসারদের উপর একটা প্রেশার থাকতে হবে, চাপ থাকতে হবে, প্রিজাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার চাপ থাকতে হবে। এই চাপগুলিকে পুলিং এজেন্টের প্রেশার। তারপরে আপনি যেটা ছিল যে বাইরে, আপনি যদি বলেন যে বাইরে যে নির্বাচনের যে আমেজটা, যে অমুক ভাইকে ভোট দেন এরকমটা একটা সবসময় চলে আমাদের দেশে, সেই জায়গাটা যদি আনা যেত তাহলে কিন্তু একটা চাপ থাকতো, কিন্তু সেই চাপটা তো সৃষ্টি করতে পারেনি। আমি জানি না সুনীল ভাই আমার সাথে একমত কিনা। না, আমি কিছুটা একমত, এই অর্থে যে নির্বাচনের সময় একটা উত্তেজনা থাকে, সেটা মিনিমাম হয়। কিন্তু আরেকটা কথা আছে, যেখানে আমরা পোলিং স্টেশন, তার ভিতরে তো প্রচারণা করা যায় না। যে কোনো দেশে ইউনিভার্সাল নির্বাচন বাইরে তো আপনার রাস্তার মধ্যে থাকে। এখন সমস্যাটা হচ্ছে এখানে বর্তমানে রিয়ালিটি স্বীকার করতে হবে যে এক পার্টির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। 2 জোট থাকলেও এর কারণ একটা আছে। বিএনপির অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। সেই মামলাটা শুধু এই নির্বাচন উপলক্ষে দেওয়া হয়নি, এটা আমাদের স্বীকার করতে হবে যুক্তির খাতিরে। এই গত আন্দোলন যেটা বলা হচ্ছে 93 দিনের, হ্যাঁ, সেটা থেকে তার আগের থেকেও, শুধু 93 দিন তো নয়, 2013 সনের বিএনপির যে ঐতিহাসিক রাজনীতি, এখন আমরা দুর্দিকে, একটা তার স্ট্র্যাটেজি, একটা ট্যাকটিক্স। বিএনপির স্ট্র্যাটেজি হচ্ছে জামাতের সাথে জোট করা, যে কোনো কারণে ওইটা তার রাজনৈতিক বিবেচনা সে করেছে। তার সাথে 20 দল আছে, কিন্তু প্রার্থী নির্বাচনের সময়ও বিএনপি কতগুলো পদ্ধতি গ্রহণ করেছে যেগুলো না করে ভিন্ন কিছু করা যেত। তাদের জোট থেকে তারা প্রার্থী দিতে পারতো, জোট থেকে না দিয়ে তারা বিএনপি থেকে দিয়েছে। যেমন মাহিবি চৌধুরীকে সমর্থন দেওয়ার জন্য বিএনপির অনেক নেতা চাপ দিয়েছিলেন বেগম জিয়ার উপরে, আমরা বিশ্বস্ত সূত্রে জানি, পত্রিকায় প্রকাশিত হয়েছে খবর, কিন্তু সেটা তারা করেননি তাদের স্ট্র্যাটেজিক কারণে। এটা একটা উদাহরণ দিলাম। আর এখন যেটা করলো তারা, যে নির্বাচন বর্জন করলো 10:30টার সময়, এটাকে বলে ট্যাকটিক্যাল মিস্টেক আমি বলবো। কিন্তু এই নয় যে তাদের কোনো কারণ ছিল না, কিন্তু কারণটাকে উপেক্ষাও করা যেত, আইনগতভাবে প্রতিবাদগুলো করা যেত, রেকর্ড করা যেত কোন কোন কেন্দ্রে। আমি লক্ষ্য করলাম তাবিত আউয়াল পর্যন্ত বলেছে এই 2-1 জায়গায় আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক লিস্ট তারা দিতে পারেনি কোথায় কোথায়।
কেন্দ্র তো অনেক নেই, ঢাকায় 2 সিটিতে মিলিত না কত প্রায় 2000 আপনার ভোট কেন্দ্র, তো এতগুলি জায়গার মধ্যে কোথায় কোথাও নিয়ম হয়েছে একটা শেষ পর্যন্ত সেটা দেখাতে হবে, তো সেই তালিকাটা ছিল না। এখন যা হোক, রাস্তায় যে এজিটেশন হয় সেটার মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় এক পার্টির 500 জন কর্মী বসে আছে, অন্য পার্টির লোক যাইতে ভয় পাচ্ছে। এটা হচ্ছে আমি বলবো যেটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে, সেটা রাজনীতিতেই সরে গেছে। অর্থাৎ রাজনীতি একটু একপেশে হয়ে গেছে। শুধু নির্বাচনের মানে পোলিং এজেন্টদের বা রিটার্নিং অফিসারদের দোষ দিয়ে লাভ নেই। তারপরে এটা ঠিক আমাদের দোষের বিষয় নয়, সেখানে তাদেরকে একটু সাহসী হতে হবে। না, আপনার সাহসী হতে হবে বলছেন, এটা তো কি হতে হবে সেটা পরে আলোচ্য, কি হয়েছে বাস্তবে আমরা সেটাই বলি। বর্তমান অবস্থার আমাদের রিডিং হচ্ছে এরকম। এখন যেটা প্রশ্ন আপনি সাইফুল ভাই করছিলেন, ভবিষ্যতের রূপরেখাটা কি, এইটাকে চলতে থাকবে, চিরদিন সমান চলে না। এটা তো সত্য কথা যে আমরা যদি সত্যিকার অর্থে আপনার ব্যাংকের টাকা তো আমি তুলতে পারি না ডাকাতি না করলে, কারণ আপনার যে না, তাও ডাকাতি হলে আপনি আমার টাকা সে নিতে পারবে না। না, অনেকে বলে যে কি আপনাকে ধরে বুকস মাগাররা করে কি আপনাকে ধরে নিয়ে গিয়ে বুথের কাছে নিয়ে যায় যে টাকা তুলে দাও আমাকে, এটা তো করে হ্যাঁ, অথবা পিন নাম্বারটা দিয়ে দাও, এই জন্য পিন নাম্বার ভুলে যাবেন সবসময়, মনে রাখবেন না। তো আমার বক্তব্য হচ্ছে কি, ভোটের আইডি কার্ডের সাথে পিন নম্বরও দেওয়া যায়। আপনি ভোটের একটা ন্যাশনাল আইডি আছে আপনার, এটা আপনি রেজিস্ট্রি করবেন ভোটের জন্য, তখন আপনি আপনার পিন নাম্বার দেবেন ভোটের সময়। এইভাবে অনেক সময় করা যায়। কথা হচ্ছে, আসল কথা হলো আমি চাই কিনা আন্তরিকতা। এইখানে একটা নির্ভুল ভোটিং ব্যবস্থা করা যেতে পারে। স্যার বলেন। হ্যাঁ, এইখানে আমি আপনার সঙ্গে একমত যে আমি কিন্তু অনেক চিন্তা করে একটা দুটো জিনিস, একটা হচ্ছে উইল, মানে আমি চাই কিনা, আর একটা হলো কমিটমেন্ট। যে একটা এই যে ধরেন রুলিং পার্টি আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে এবং 7টা বছর তো তারা ক্ষমতায় রইল এবং তাদের প্রাপ্তি অনেক, কিন্তু অপোজিশনের প্রাপ্তি কিন্তু 7 বছরই তারা মার্জিনালাইজ। এবং এটাও স্যার তারা বলে যে 1 কোটি ফলস ভোটার বানানো হয়েছে, তাইলে ইফ দে কাম ইনটু দিস সিস্টেম, তাইলে তো এই 1 কোটি ফলস ভোটারও থাকছে না। তো সুতরাং না, আমি বলছি যে এই যে ডিপ্রাইভেশনটা, এটাকে তো কিছুটা মিনিমাইজ করা যেত। তারপরে দেখেন এই যে গত একটা তো সাইকোলজিক্যাল ফিয়ার আছে যে গতবার 4টা না 5টা উপজেলা না তো, ওই যে মিউনিসিপ্যাল গাজীপুর, রাজশাহী, সবকটা সিটি কর্পোরেশন, তারপরে তো একটা ভীতি আছে। আমি সত্যিকারভাবে ভাবছিলাম যে যদি একটা শেয়ারিং হতো এখানে, এবং সেটা যদি মানে পাবলিক পারসেপশনটা কি ছিল যে এবার হয়তো একটা ভোট দিতে পারবো, এবং এতে কিন্তু ন্যাশনাল পলিটিক্সে কোনো চেঞ্জ হতো না, বরং একটা ওয়েলকাম চেঞ্জ হতো যে আমরাও পার্টি, উই আর শেয়ারিং। এবং এটা প্রাইম মিনিস্টার যখন এই কথাটা ওই দিন বললেন, আমার খুব খারাপ লাগলো। উনি বললেন যে দ্যার ইজ নো, মানে কোনো কম্প্রোমাইজ এবং ইয়ের কোনো সুযোগ নেই। এই কথাটা বলা আমি মনে করি যে একজন প্রধানমন্ত্রী এবং রাজনীতি হিসাবে উনি খুবই প্রাজ্ঞ। উনি তো এই নির্বাচনটাকে হঠাৎ করে দিয়ে দিলেন, কারণ টু পেভ দ্য ওয়ে যে ওরা ফিরে আসুক, মূল ধারায় ফিরে আসুক বিএনপি। কিন্তু উনি যদি আবার বন্ধ করে দেন, উনি যদি বলেন যে না কোনো কম্প্রোমাইজ, কোনো ডায়ালগ হবে না, তাহলে কিন্তু আর রাজনীতি চলতে পারবে না। সুতরাং আমি যেটা বলছি যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আছেই, ক্ষমতা তো আছেই, তারপরেও তো শেয়ারিং, যেটা আপনিও বলেন যে বিরোধী দল হিসেবে তো এখন একটাই বিএনপি, এবং এদেরকে বিএনপি জামাতকে যেভাবেই হোক, কথা হলো যে এদের অ্যাকোমোডেশন ছাড়া আইদার আপনি নিষিদ্ধ করে দেন অথবা অ্যাকোমোডেশন করেন, এছাড়া তো আর কোনো পথ নেই। তো সুতরাং আমরা যদি আগামী দিনে চলতে, তা না হলে এই যে ধারাবাহিকতায় আবার হরতাল অবরোধ আমাদেরকে দেখতে হবে। প্রফেসর আতাউর রহমানের সাথে আমি একটাই শুধু যোগ করি, উনি প্রধানমন্ত্রীর তো সমালোচনা অনেক করলেন, এখন আমাদের বিএনপির দিকেও তাকাতে হবে। বিএনপির মধ্যে একটা অস্থিরতা বা আমি বলবো দিশেহারা ভাব আছে। যেমন ধরেন যখন প্রধানমন্ত্রী নির্বাচনের কথা ঘোষণা করলেন, তখন বিএনপির সমর্থক যে পেশাজীবী ইউনিট, যেমন সাংবাদিকদের নেতা আমাদের বন্ধু, তিনি ঘোষণা করলেন যে কি এইটা হলে কি প্রধানমন্ত্রী এটা বিএনপির আন্দোলনকে ভণ্ডুল করার জন্য এই নির্বাচনটা কৌশল হিসেবে থ্রো করলেন। এটা বলেছে, কিন্তু আপনাদের সাংবাদিকদের দুইটা ভাগ আছে না, এক ভাগের নেতারা আপনারা জানেন, আমি সবার নাম বলে আর বিরক্ত করতে চাই না। এখন নির্বাচনে কিন্তু শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করবেন কিনা সেটা অনিশ্চিত ছিল কিছুদিন, এবং প্রফেসর এমাজউদ্দিনের মতো লোকদেরকে সামনে এগিয়ে আসতে হলো। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এই কথা বলে আমি একবার ভুল করেছিলাম টিভিতে, কারণ তাকে এতই ঘনিষ্ঠ লাগে উপদেষ্টা না ভাবতেই মন খারাপ হয়ে যায়, সেই জন্য আমি ভুলে একটা ফ্রয়েডিয়ান মিস্টেক করেছিলাম যে তিনি
এবং অন্যান্যরা মিলে শত নাগরিক কমিটি আবার এখন কি আদর্শ ঢাকা আন্দোলন করে নির্বাচনে আসলেন। সেখানে তারা যেটা আশা করছিলেন সেটা এখন হতাশ হয়ে তারা নির্বাচন বর্জন করেছেন। এই তো বিএনপির দেখতে একটা মানে দ্বিধা, সংশয়, অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচনে তারা আসেন, কিন্তু মনে হচ্ছে পুরো মন দিয়ে আসেন না। একবার তারা বলছে আমাদের আন্দোলনের কৌশল থেকে আমাদের বিপদগামী করার জন্য, আমাদেরকে পথ ভোলাবার জন্য এটা করা হচ্ছে, আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের এই প্রস্তুতির যে অভাব, যেমন ধরুন চট্টগ্রামের মেয়রের কথাই বলি, মঞ্জুর আলম সাহেব আওয়ামী লীগের লোক ছিলেন, রাইট, এবং তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, যথাসময়ে দিতে হয়েছে তাকে। এখন নির্বাচনের বিপদের দিনে তিনি এখন বলে কি আমি রাজনীতি থেকে অবসর নেব, এটা লক্ষ্য করার বিষয়। এখন আমরা রাজনীতিতে যেটাকে বলি সুবিধাবাদ, এই যে দল পরিবর্তনের কাহিনী আছে, অনেক লোক আছে আপনারা তাদের ভালো চেনেন যারা সব দল করেছে। যেমন দেন এখন অর্থমন্ত্রী আছেন মোহিত সাহেব, তিনি তো এরশাদ সাহেবের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, কথায় কথায় বলছি। এরকম আপনি শত উদাহরণ পাবেন, 3 দলই করেছে। মধুর সাহেব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। এগুলো মানুষের স্মৃতি এত শর্ট কেন? মধুর সাহেবকে আমি দেখেছি এরশাদের উপপ্রধানমন্ত্রী হিসেবে, আবার তিনি ছিলেন বিএনপির সময় আইন প্রণেতা ছিলেন, র্যাব তো তিনিই গঠন করেছেন ইত্যাদি। এই যে এই সুবিধাবাদী রাজনীতির একটা উদাহরণ হিসেবে ছোট পর্যায়ে নেওয়া যায় মঞ্জুর আলম সাহেবকে। তো তিনি তাকে নমিনেশন দিলে কোনো বিএনপি, এটা আপনি বলতে কিনা আমির খসরু মাহমুদ চৌধুরী তো অভিমান করে বলছেন আমি নির্বাচন করব না। আজকেও আমির হোসেন খসরু সাহেব বলেছিলেন, তিনি পাশাপাশি তার মুখ কালো, কি বলির পাঠা হয়েছেন নাকি? না, তার মুখে আমি কালো কথাটা বলে ভুল করেছি, এটা হুমায়ুন আহমেদের উপন্যাসে আমি বলতে হয়, মুখে একটা শ্যামল ছায়া, কিছুই বলছেন না, কথা বলছেন নোমান সাহেব। এই যে চট্টগ্রামের রাজনীতির কথাই বলি, এই হলো। ঢাকা তো একই অবস্থা। আব্দুল আলম মিন্টু সাহেব ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করলেন, কিন্তু করলেন না। আবার মিন্টু সাহেবের মতো লোক, যিনি মার্কিন দেশ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন ম্যারিন সায়েন্সে, তার ইতিহাস অনেক দীর্ঘ, অনেক সংগ্রামী লোক, তিনি এই ভুলটা করবেন? তিনি এফবিসিসিআর কতবারের প্রেসিডেন্ট ছিলেন, তো তিনি এটা ভুল করবেন কল্পনা করা যায় না। তারপরে আব্বাস সাহেব তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সাহেব তো ভালোই জানেন, মইনিও আমাদের সমর্থন ইলেকশন করতে পারেন নাই। তো এই যে বিএনপির যে ডিজারে, এটাকে বাদ দিয়ে আমরা তো তার এটা বুঝতে পারবো না। তারপরেও আমরা বলতে পারি যে ইলেকশন শুড বি ফেয়ার। বর্তমান ইলেকশন সম্পর্কে সগৌরবে বেশি এটা সরকার বলতে পারবে না যে সবচেয়ে ফেয়ার। এইখানে কিন্তু আমি সলিমান খান আপনার সঙ্গে সরি বলেন স্যার, ইউ আর কারেক্ট যে বিএনপির যে ভুল ত্রুটিগুলোই তো কৌশলগতভাবে তো আওয়ামী লীগ সবসময় যোগদান মানে জয়লাভ করছে। বিএনপির ভুলগুলোর উপরেই তো তারা বিল্ড করছে, এটা আমার মনে হয়। কারণ বিএনপির কিন্তু সাপোর্ট অনেক আছে, এই সাপোর্টটাকে মোবিলাইজ করতে পারছে না এবং কারেক্টলি স্ট্র্যাটেজিক্যালি আমরা যেটা বলি করতে পারছে না, এবং খুব তাড়াতাড়ি সব কিছু চাচ্ছে, এটা হবে না। সেজন্য আমি বলছি যে সামথিং একটা তো মানে আমরা বলি যে ব্যাক বার্নারে তো আপনার থাকতে হবে, আপনি সহজেই তো সব কিছু পেতে পারেন না। আবার সেই দিক থেকে আমি মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের কৌশল অত্যন্ত মানে তীক্ষ্ণ, এবং শেখ হাসিনাকে মনে হয় যে ভেরি প্রাজ্ঞ, বাট আবার মাঝে মাঝে মনে হয় উনি এমনভাবে কথা বলেন যে আর কোনো কম্প্রোমাইজ নাই, আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এগুলো কিন্তু আতর ভাই আপনাকে কিছু পলিটিক্যাল বক্তব্য নিতে হবে। পলিটিক্যালি তো অনেক কিছু অনেকেই বলেন। এখন সবগুলো শুধু প্রাইম মিনিস্টার হিসেবে আপনি দেখেন কেন, উনি তো একটা পার্টির লিডার, ওনাকে তো অনেক রকমের কৌশল নিতে হয়, কথা বলতে হয় পলিটিক্যালি। আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা কিন্তু তার পলিটিক্যাল ইয়ে থেকেই, চিন্তা থেকেই করছে। সে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে কিন্তু কথাটা বলেন এজ এ প্রেসিডেন্ট অফ দ্য আওয়ামী লীগ। এখন সেই রকম তো রাজনীতির কথা আছে। আপনারা জানেন যে যারা সরকারের ক্ষমতায় আছেন তারা প্রচারণা যেতে পারবেন না। এরশাদ সাহেব তো একজনের সরকারি পদে আছেন, তাকে নির্বাচন কমিশন চিঠি দিল। এবং ধরেন কার্টিস হিসেবে বেগম জিয়া এবং শেখ হাসিনা তারা হল পরস্পরের সমান রাজনৈতিক নেতৃত্ব হিসেবে। তো বেগম জিয়া নির্বাচনে প্রচার অভিযানে নামতে পারেন আইনগতভাবে, কিন্তু কার্টিসি ডিমান্ডস দ্যাট শি ডাজ নট টেক পার্টিসিপেট ইন ইট। কিন্তু সেটা তিনি আইনগত পারেন, কিন্তু তার যে স্ট্যাচার, তার না নামলেও চলতো, কিন্তু তিনি নেমেছেন এবং তাতে যে ঘটনাগুলি ঘটেছে তা নিয়ে আবার বিতর্ক চলছে। আমি সেই বিতর্কে যেতে চাই না। এখন কারওয়ান বাজারের ব্যবসায়ীদের মধ্য থেকে কেউ কেউ বলছেন যে কি তার দেহরক্ষীরা আগে গুলি করেছে, সেই জন্য আমরা করেছি। বাস্তব সত্য সেটা অনুসন্ধানেই জানা যাবে, আমি কোনোটা এসিউম করতেছি না। কিন্তু ঘটনা তো এগুলো তো হয়েছে না। এইদিকে বলতাম যে তার উইজডমের বহু পদ্ধতি আছে, রাজনৈতিক কালচার বলে একটা জিনিসও আছে। আমি শুধু আইন দিয়ে রাজনীতি হয় না, আগে আইন তৈরি হয় কালচারের উপর ভিত্তি করেই। আসিম ভাই, আমাদের সময় তেমন নাই, 2 মিনিটে বলতে হবে। ধরে নিয়ে আনিসুল হক এবং সাঈদ খোকন ঢাকার উত্তর এবং দক্ষিণ প্রান্তের মেয়র নির্বাচিত হলেন, ঢাকার চেহারা কতটুকু পাল্টাবে? তারা তাদের কমিটমেন্ট কতটুকু? এখন পাল্টানোর বিষয়টা আমি একটা জিনিস অবতারণা করি, সেটা হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনের, 2টা সিটি কর্পোরেশনের বা চিটাগাংয়ের, তাদের কাছে কি ক্ষমতা আছে, এটা হলো বড় প্রশ্ন।
কি তার কাছে গ্যাস আছে, তার কাছে বিদ্যুৎ আছে, ল অ্যান্ড অর্ডার আছে, রাস্তায় যানজট নিরসন করার ক্ষমতা আছে? দিস দ্য প্রবলেম অফ ঢাকা সিটি। আপনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন, কি ঢাকার সমস্যাগুলি কি? ঢাকার প্রধান সমস্যা হচ্ছে যানজট। তারা তো তাদের ম্যানিফেস্টোতে সবগুলি সমাধান এখন সেটা নির্বাচনী ওয়াদা তারা করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সিটি গভর্নমেন্ট আপনি তৈরি করতে না পারেন, যেটা মেয়র হানিফ সাহেব তার জীবদ্দশায় যখন মেয়র ছিলেন, ধরে নিই যে সাইদ খোকন যেটা বলতেছেন যে তাদের আন্দোলনটা আলটিমেটলি সিটি গভর্নমেন্টের দিকেই যাবে, সিটি গভর্নমেন্ট না, সিটি গভর্নমেন্ট করতে না পারার না পারার বিষয়টা হচ্ছে তো যে আমি একটা জিনিস বলবো যে এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, তাই তো? যে সেন্ট্রাল এইসব সিদ্ধান্ত তো জাতীয় পার্লামেন্টকে নিতে হবে। অর্থাৎ ঢাকা সিটি গভর্নমেন্ট হবে কিনা এটা তো সিটি গভর্নমেন্ট নির্ধারণ করবে। না, আমি সিটি গভর্নমেন্টের বিষয়টা তো হচ্ছে যে গভর্নমেন্ট শুনুন, আদৌ এটা আপনি গভর্নমেন্ট রাজি হবে কিনা। কারণ অনেকগুলো সেবা আছে যে সেবাগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। আপনি পানি যান ওয়াসার হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, গ্যাস যান তিতাস সেন্ট্রাল গভর্নমেন্ট, জ্বালানি মন্ত্রণালয়। আপনি আপনার যানজট যান পুলিশ, যানজট নিরসনের দায়িত্ব তো মতো ট্রাফিক পুলিশ, হোম মিনিস্ট্রি। তো সবগুলো আপনি শুধু ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে আমি একটা দৃশ্যমান একটা জিনিস দেখেছি, শুধু একটাই ক্ষমতা আছে, মশা মারা আর ঝাড়ু দেওয়া। আচ্ছা, আর একটা কথা আছে আপনি ভুলে গেছেন। আমি মনে করি আমাদের সাদেক হোসেন খোকা ভাইয়ের সম্মানে একটি কথা বলতে হবে। একটা ভালো কাজ উনি করেছেন। উনি নির্বাচিত হয়েছিলেন 5 বছরের জন্য, আল্লাহ তাকে অনেক বছর রাখিছিলেন নানা কারণে। এই যে রাস্তাগুলির নামকরণ উনি করেছেন, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নামে দিয়েছেন, এটা ভালো কাজ। তিনি রাশেদ খান মেননের নামেও রাস্তা করেছেন, কর্নেল কাজী নুরুজ্জামানের নামেও করেছেন, এবং তিনি তার বন্ধু বান্ধব সবার নামে করেছেন। এটা একটা অসাধারণ ভালো কাজ করেছেন, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু মশা মারতে কামান উনি দাগেননি, উনি রাস্তার নাম রেখেছেন। এরকম আরও বহু ভালো কাজ আছে। মিউনিসিপ্যালিটির কাজ কি এগুলি শুধু? আরও তো কাজ আছে। ঢাকা শহরে জলমান সমস্যা হিসেবে নির্ধারণ করা হয়েছে কিগুলি তো আপনি জানেন, যে যানজট, আবর্জনাটা সত্যি চোখে পড়ার মতো। আমি আপনার সাথে একমত হয়ে বলি, চট্টগ্রামে জলাবদ্ধতার বিষয়ে আলোচিত হচ্ছে, ঢাকাতেও আছে। 2 দিন বৃষ্টি হলে ঢাকা তলিয়ে যায়, ভূমিকম্প হলে কি হবে সে কথা আমি বলবো না, এটা নাউজুবিল্লাহ, এটা এখন বলা যাবে না। কিন্তু যেটা বলতে চাই, ঢাকার এই যে বর্জ্য ব্যবস্থাপনা আর অব্যবস্থাপনা, এই যে রাস্তার উপর আপনি যেখানে যান, এই যেমন ধরেন প্রধানমন্ত্রীর বাড়ির কাছে, মানে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ির কাছে আপনি যখন শুক্রবার দিয়ে পার হতে যান, এই রাস্তার উপরে এই ময়লার আবর্জনা ডিপো, এই 32 নম্বরের মহতায়, তাহলে আর মানে রাসেল স্কোয়ার থেকে আপনি মাত্র 20 গজ উত্তরে আসেন, দেখবেন যে রাস্তার উপর বর্জ্য ফেলা হচ্ছে, কোথায় না ফেলা হচ্ছে। এইটা ম্যানেজমেন্ট করা যায় না। অর্থাৎ একটা ডিনামিক লিডারশিপ থাকলে এটা করা যায়। সবাই একটা ঝাড়ু নিয়ে বেরোলো, রাস্তা করলো, এই প্রহসনটা কেন? আমাদেরকে তারা এতই অপ্রাপ্তবয়স্ক ডেনিজেন মনে করেছে। এই যে আনিসুল হকের হাতেও একটা ঝাড়ু দেখলাম, এবং মাহিবী চৌধুরীর কাছে ঝাড়ু দেখলাম, এইগুলি কি? এগুলি হচ্ছে মানুষকে অপমান করা। তবে আমি এটাকে খুব একটা কারণ করছি কি, আর কি করবে এখন, মানুষকে তো একটা বড় কিছু ভিশন দেখাইতে হবে। মানে কারণ হয়েছে কি, ওনারা তো অনেক চিন্তা করে, এখন কাজ তো খুব কম, সেজন্যই হয়তো আমি লিখতে গেলেও এরকম লিখি না। স্যার একটু শেষ করতে হলে, বিদেশে আপনিও ছিলেন, আমরা 2-1 বছর গিয়েছিলাম। বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম হচ্ছে কি, ভোর রাতে 4টার আগে ট্রাকের থেকে সব ময়লা তুলে চলে যায়। ময়লাগুলো ফেলতে হয় প্যাকেটের ভিতর করে, যেন ময়লা খোলা ফেলা না হয়। আচ্ছা, এই যে কমিশনার নিয়োগ করতেছি আমরা, যাদেরকে কাউন্সিলের নাম দিচ্ছি, তাদেরকে সম্বলিত করে যদি একটা ব্যবস্থা করা হয়, 2-3-1 সপ্তাহ করলে হবে না। আমরা ট্রাফিক সপ্তাহ করি 1 সপ্তাহের জন্য, বর্জ্য সপ্তাহ করি 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা বলেন, তাহলে আপনি আমাদের দেশে তো ক্যান্টনমেন্ট আছে, সেখানে যান, একটা ময়লা পড়ে না কেন? এক্স্যাক্টলি। তবে আমি একটা লাস্ট কথা বলতে চাই যে দেখেন, আজকে বাংলাদেশের টোটাল রাজনীতি যেভাবে যাচ্ছে, এটা তো আবার ঝঞ্ঝা বিক্ষুব্ধ হবে। সুতরাং আমি মনে করি যে এটা একটা হয়ে গেছে। দিস ইজ নট দ্য, এটার থেকে অনেক কিছু হবে না, যেটা আপনি বললেন আমরা সবাই বুঝি, কিন্তু ইট ইজ এ স্টেপিং স্টোন, যে একটা ন্যাশনাল কনসেনসাস যদি বিল্ড আপ হয়, যেটা আপনি বললেন যে আমরা সব নির্বাচনেই পার্টিসিপেশন করতে হবে। আর 2 নাম্বার, আপনার কথাটা আমি জোর দিতে চাই যে বিরোধী দলকেও অ্যাকোমোডেট করতে হবে, শুধু এককভাবে চললে হবে না। সুতরাং এইখানে যদি আগামী দিনগুলোতে আমরা দেখি যে একটা কনস্ট্রাকটিভ রাজনীতি কন্টিনিউ করছে, একটা সহিংসতা না, আমি বলবো না যে একেবারে পিসফুল হবে, বাট দেন একটা পরিমিত, মানে পরিমিতিবোধ না বাংলায়, যে একটা ওই মধ্যে যদি আমরা একটা রাজনীতিকে কনস্ট্রাক্ট করতে পারি, অলরেডি যে ডিকনস্ট্রাক্ট করে ফেলছি, ভেঙে ফেলছি, এখন আবার নতুন করে যদি এটা কনস্ট্রাক্ট করতে পারি এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোকে ওই প্রসেসের মধ্যে এনে আগামী দিনে আমরা চলতে পারি, তাহলেই আমাদের এই চ্যালেঞ্জটা এবং এই
লোকাল ইলেকশনগুলো এটা পারফেক্ট। নট অনলি লোকাল ইলেকশন, ন্যাশনাল ইলেকশনও তাই হবে। এখন জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে যে বিগ প্রবলেম দাঁড়িয়ে গেছে, আসলে এখন যে অপোজিশনের দায়িত্ব, কিন্তু আপনি রেসপন্সিবল যে দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি যেটা আছে, সেটা কিন্তু আমরা সঠিকভাবে দেখছি না। যে কথা বলছি যে আপনাকে নির্বাচনে থাকতে হবে, নির্বাচনের বর্জনের কালচারে কিন্তু আমার এই 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 একটা জনাব কাশিম হুমায়ুন, ডক্টর আতাউর রহমান, সলিমুল্লাহ খান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এই পর্যন্তই। বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।